সো হ্যালো এভরিওয়ান, তো হোপফুলি সবাই ভালো আছো। তো অলরেডি অনেকে যুক্ত হয়েছো আর কি। ফাইন। তো সবাই ইন বিটুইন যুক্ত হয়ে যাবে এই মুহূর্তে। মন্ডল, মাহির, ফেরদৌস, নাসিফ, কি অবস্থা নাসিফ, আলভি, শুভ যুক্ত হয়েছে, সিয়াম। আচ্ছা, তো আমরা আস্তে আস্তে করে শুরু করি, সবাই আই থিঙ্ক ধীরে ধীরে যুক্ত হয়ে যাবে আর কি। হ্যাঁ, আচ্ছা। তো এই মিটিংটা বেসিক্যালি তোমাদের সঙ্গে কথা ছিল যে আমাদের প্রিপারেশনের একটা পর্যায়ে এসে তোমাদের কি অবস্থা, কেমন কি প্রিপারেশন চলতেছে, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো, রাইট? আচ্ছা, সো আমি আশা করব যে পুরো মিটিং জুড়ে তোমরা সবাই পার্টিসিপেট করবা, ঠিক আছে? তারপরে এখানে চ্যাট বক্সে অনেকে আছে একটু ইন্ট্রোভার্ট, যে কথা বলতে চাও না আর কি। তো তারা চাইলে চ্যাট বক্সে আমাকে টেক্সট লিখেও জানাইতে পারো তোমাদের আপডেট। সো ওভারঅল আমাদের এই মিটিংটা ইনশাল্লাহ ইন্টারেক্টিভ হবে। আচ্ছা, ফাইন। সিয়াম সালাম জানাইছো। ওয়ালাইকুম আসসালাম সিয়াম, কেমন আছো তুমি? ফাইন। তাহলে চলো আমরা শুরু করি এখন। প্রিপারেশনের তো একটা সার্টেন পর্যায়ে ইনশাল্লাহ আমরা চলে আসছি, তাই না? তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে বেসিকলি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রথমে হচ্ছে কন্টেন্ট ভালো মতো পড়া। এরপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে এই জিনিসপত্রগুলোকে প্রপার ওয়েতে ইউটিলাইজ করতে পারা এবং স্ট্র্যাটেজি সেট করতে পারা। এখন আজকের এই মিটিং কিন্তু পুরোটাই তোমাদের যেসব রানিং প্রবলেম আছে, এইসব প্রবলেমে তোমাদের সিচুয়েশনে যখন আমি ছিলাম, তখন আমি কিভাবে করে আসলে ওই জায়গাগুলোতে কাজ করছি বা ওই প্রবলেমগুলোর সঙ্গে ডিল করছি, সেই জিনিসগুলো নিয়ে আসলে আমরা আজকে কাজ করব। ঠিক আছে? তো আমি আশা করব তোমরা যারা আসো, তোমরা তোমাদের প্রবলেমগুলো আমাকে একটু শেয়ার করবা, যে এখন কি চলতেছে, বা একটা দুশ্চিন্তা থাকে, তাই না? যে পড়ালেখা করতেছো, টেনশন হচ্ছে, বা কিছু কিছু কনফিউশন তৈরি হচ্ছে, তাই না? তো এই জিনিসগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো আর কি। ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই তোমরা পার্টিসিপেট করবা। এখন একে একে তোমাদের কার কি অবস্থা, কেমন কি আপডেট একটু বলো তো। একটু কথাবার্তা বলতে হবে আর কি, হ্যাঁ? আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম সিয়াম। কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন ড্রপ করো। আহ, যদি মুখে না বলতে চাও সেক্ষেত্রে চ্যাটেই করো।
বা ভাই যেভাবেই হোক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ফেরদৌস, কি অবস্থা, কেমন আছো ভাইয়া তুমি? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, বলো ভাইয়া। এই তো ভাইয়া, প্রিপারেশন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই। আচ্ছা। রিভিশনও চলতেছে। হুম। এখন সমস্যা হচ্ছে রিভিশন দিতে বা নোটগুলা হ্যাঁ। পড়তে অনেক সময় লাগতেছে। আচ্ছা। এই জন্য ভাবতেছি যে হচ্ছে আপনি যেমন হ্যাঁ। এইচএসসির আগে ওয়ান হ্যাঁ। শট দুইটা ক্লাস দিয়েছিলেন, হ্যাঁ। এরকম হ্যাঁ। যদি আর কি সবগুলো টাইপ ফার্স্ট হুম। পেপার বা সেকেন্ড পেপার এর হুম। মধ্যে আর কি ওয়ান শট ক্লাস আকারে দেয়া যায়, হুম। সাথে আর কি মানে টাইপ গুলা রিভিউ হতো, সাথে দুই একটা হুম। ম্যাথও দেখাইতেন, তাহলে আর কি আমাদের হুম। রিভিশন দিতে সুবিধা হতো। আচ্ছা, ফাইন। মানে তাহলে শেষ সময় শুধু হ্যাঁ। স্পিডে দেখে রিভিশন আচ্ছা। দিতে আর কি সুবিধা হতো। আচ্ছা ঠিক আছে ফেরদৌস, তোমার কথাটা আমি বুঝতে পারছি। ফেরদৌস কি টার্গেট করতেছো, মানে কোন ভার্সিটি গুলা? হ্যাঁ, বুয়েট আর কি। আচ্ছা, বুয়েট। ফাইন। তাহলে ফেরদৌস, ঠিক আছে, ডেফিনেটলি এটা একটা ভালো কথা বলছো, এটা ইম্পর্টেন্ট। তো সেই ক্ষেত্রে আমার প্রথমে যেটা মনে হয় সেটা হচ্ছে যে তোমার ইঞ্জিনিয়ারিং তো, মানে আমরা যখন ভার্সিটি যে এইচএসসি পরীক্ষার আগে অনশট নিছি, এইচএসসি পরীক্ষার সিলেবাস আসলে প্রেডিক্ট করা যায়। হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আসলে অনশট ক্লাস দিয়ে এইচএসসি পরীক্ষা কাভার আসলে করা যায়। বাট আমার কাছে মনে হয় যে ইঞ্জিনিয়ারিংটা ওয়ান শট ক্লাস দিয়ে ফুলফিল কাভার হয় না আসলে, কারণ এখানে তো আমরা ডিটেলসে শিখছি ক্লাস বাই ক্লাস। তারপরেও রিভিশন দেওয়ার জন্য হ্যাঁ, আমি মানে তোমাদের হচ্ছে ক্লাস নিয়ে ভাইয়া দিচ্ছি। শেষ সময়ে, হ্যাঁ হ্যাঁ, বলো। শেষ সময়ে তো কোশ্চেন ব্যাংক ছাড়া অন্য সবকিছু দেখার খুব একটা সময় হয় না। হ্যাঁ, ট্রু। এই জন্য আর কি কোশ্চেন ব্যাংকে যেগুলো টাইপ আছে এই টাইপ গুলো আর কি যদি আর কি শুধু বেসিক গুলা বা দুই একটা ম্যাথও করাইতেন, তাহলে আর কি কোশ্চেন ব্যাংকটা দেখতে আর কি আমাদের সুবিধা হতো, সময় কম আচ্ছা, লাগতো। তাহলে ঠিক আছে, হ্যাঁ সেটা করা যায়, সেটা ভালো বলছো। তাহলে যেটা করা যায় আমি এটাই বলতেছিলাম ফেরদৌস, যে আমরা হচ্ছে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের উপরে, দুই পেপারের উপরে যতগুলো চ্যাপ্টার আছে সেইগুলোতে সাজেশনমূলক বলতে কোন কোন জায়গাতে অবভিয়াসলি প্রিপারেশন নিতে হবে হ্যাঁ, সেটা আমি তোমাদের গুছাই দিলাম। হ্যাঁ, পাশাপাশি হচ্ছে গিয়ে কোশ্চেন ব্যাংকে যে টাইপগুলো আছে এর উপরে অঙ্ক দেখাইলে যেটা দেখা যাবে, কয়েকটা অঙ্কই দেখানো যাবে, তারপর আমি চেষ্টা করব মেজরিটি অঙ্ক রাখার। এরকম ক্লাস তোমাদেরকে আমি নিয়ে দিচ্ছি, ঠিক আছে? নেক্সট উইকে আমরা ঠিক এরকম দুইটা ক্লাস নিয়ে দিচ্ছি। বাট ইন বিটুইন তোমরা সবাই তো এখানে আছে, এই প্রবলেমটা তো ফেরদৌস বলতেছো, বাট আমার মনে হয় এই প্রবলেমটা সবারই আছে, টুকটাক থাকার কথা। তো সেই ক্ষেত্রে সবাই আমরা এই যে উইকটা আছে, রানিং উইকটাতে, এই উইকটাতে ওই পিডিএফ গুলা আর যে ক্লাসগুলা হয়েছে ওগুলা একটু চোখ বুলায় রাখবো সবাই, হ্যাঁ। সবাই একটু চোখটা বুলায় রাখবো। সেই ক্ষেত্রে আমি যখন ওই সাজেশনমূলক ওই ক্লাসটা নিব তখন তোমাদের আসলে ধরতে সুবিধা হবে। পাশাপাশি ওখানে কোশ্চেন ব্যাংকের উপরে প্রায়োরিটি অনুযায়ী কোন কোন পার্টগুলো পড়তে হবে, কিভাবে করতে হবে, ওগুলো আমি তোমাদেরকে দেখাই দিব। ঠিক আছে ফেরদৌস? ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা, থ্যাংক ইউ ফেরদৌস। আসসালামু এরপর আলাইকুম। আচ্ছা, ফাইন, একটা মেসেজ পাওয়া গেছে। আচ্ছা, সৌভিক মন্ডল বলছো। হ্যাঁ, আপনার ক্লাসে নোটই পড়তেছি ভাই। আচ্ছা, মার্কস ভালো আসতেছে না এখন, পেপার ফাইনালে কেমন মার্কস পেলে সেফ? এখন এই জিনিসটা হয়েছে কি, যে এটা তো ডিপেন্ড করে কোশ্চেনের স্ট্যান্ডার্ডের উপরে। হ্যাঁ। এখন তুমি আসলে এক্সাম যেগুলোর কথা বলতেছো, কোন এক্সামের কথা বলতেছো, আমি আহ, এটা বললে একটু ভালো হয়, এটা একটু লিখে দিতে পারো। তবে সেই ক্ষেত্রে আমার যেটা মনে হয় ব্রো, ফোকাসটা থাকতে হবে এরকম, মানে এই কোশ্চেনটা সমাজে সবার ভিতরে আছে যে কখন আসলে মনে করা যায় যে আমার প্রিপারেশনটা স্ট্যান্ডার্ড আছে। এটা তো ইম্পর্টেন্ট, তাই না? তাইলে সেই ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে প্রথম কাজ হবে তোমাদের প্রত্যেকের ক্লাসের পিডিএফ সম্পূর্ণভাবে পড়ে শেষ করা। হ্যাঁ, প্রত্যেকটা ক্লাসে যেগুলো আমরা অঙ্ক করাইছি সবগুলো পড়ে শেষ করা। এই কাজটা প্রথমে ডান থাকতে হবে, এটা ডান গেল এই একটা। দুই নাম্বার যেটা আছে সেটা হচ্ছে গিয়া এইটা ডান করার পরে কোশ্চেন ব্যাংকে আমরা দেখব যে কোশ্চেন ব্যাংকের অঙ্কগুলো আমি পারতেছি কিনা, বা কোশ্চেন ব্যাংকের যে কোনো অঙ্ক যদি আমাদের যে কোনো পরীক্ষায় আসে দেখেই আমি চিনতে পারতেছি কিনা যে এই অঙ্কটা কোশ্চেন ব্যাংকে ছিল এবং এই অঙ্কটা এমনি করতে হয়। এটা হচ্ছে দ্বিতীয় কাজ। এই দুইটা কাজ যদি ডান থাকে তাহলে আমরা ধরে নিব আমাদের প্রিপারেশন স্ট্যান্ডার্ড আছে। ক্লাস এবং ক্লাসের পিডিএফ এবং কোশ্চেন ব্যাংক যদি আমরা সকল কোশ্চেন মাথায় রাখতে পারি তাহলে মনে করবো আমাদের প্রিপারেশন ডান আছে। এবার আসে এক্সামের জায়গাটাতে। এক্সামের জায়গাটাতে এবং স্যাড বাট ট্রু, একদম অনেস্টলি আই এম সেইং, সেটা হচ্ছে কোশ্চেন অনেক উল্টাপাল্টা কোশ্চেন আসে।
এই এক্সামের কোশ্চেনের সঙ্গে কখনোই অ্যাডমিশন টেস্টের কোশ্চেনের কোনো ধরনের ওরকম সম্পৃক্ততা থাকে না। এখন দেখা দেখা যায়, দেখো, অ্যাডমিশনে যখন তোমাদের বুয়েটে পরীক্ষা হবে বা যে কোনো ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে পরীক্ষা হবে, তখন এরা কিন্তু টাইমের এগেনস্টে কতটুকু স্ট্যান্ডার্ড কোশ্চেন দেওয়া উচিত এটা সেট করবে। বাট কোচিং সেন্টারের যে পরীক্ষাগুলো হয়, এটা সাহস দেওয়ার জন্যই বলতেছি, সেগুলোতে যেটা হয়, এক একটা ডিপার্টমেন্ট এক একটা ডিপার্টমেন্টের কোশ্চেন করে। যখন ফাইনাল পরীক্ষাটা হয় তখন আসলে কোশ্চেনের স্ট্যান্ডার্ড সময়ের সাথে ওইভাবে করে ম্যাচ থাকে না। কোশ্চেন দিতে দিতে টিচার এমন এমন কোশ্চেন দিয়ে রাখে, তার কাছে তো সোজা লাগতেছে, বাট তোমরা তো স্টুডেন্ট, তোমরা তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সবই পড়তেছো, তাদের কাছে ওই সময়ে ওইটা আনসার করা ডিফিকাল্ট হয়ে যায়। তো এই জন্য আমি মনে করি যে এই কোচিং সেন্টার কেন্দ্রিক পরীক্ষাগুলা তোমাকে ডিরেক্টলি অ্যাডমিশন টেস্টে হেল্প করবে এমন না, কিন্তু তারপরেও এই পরীক্ষাগুলোর অনেক ইম্পর্টেন্স আছে। ইম্পর্টেন্স হচ্ছে, এই জিনিসপত্রগুলো তুমি যখন শিখতেছো সব পারবা না। প্রথম কথা, কোচিংয়ের পরীক্ষার নাম্বারের দিকে তাকাবা না, তাকাবা না, তাকাবা না। ওকে, এটা হচ্ছে প্রথম ব্যাপার। এরপর হচ্ছে গিয়ে, লেটসে একটা পরীক্ষা তুমি দিলা, সৌভিককেই বলতেছি, মন্ডলকেই বলতেছি, পরীক্ষাতে লেটসে আমি ধরলাম 100-র ভিতরে একটা পরীক্ষা দিছো, ওই পরীক্ষায় হায়েস্ট উঠছে মনে করো 80, এখন তুমি পাইছো মনে করো 62। হ্যাঁ, এখন 62 যে তুমি পাইলা, দ্যাট মিনস এখানে তোমার থেকে 18 মার্ক বেশি পাইছে এমন একজন স্টুডেন্ট আছে, তার মানে ও তোমার থেকে 18টা জিনিস বেশি পারছে। তো ওই ক্ষেত্রে আমাদের মেজরিটির একটা ভুল হচ্ছে, পরীক্ষা দেওয়ার পরে যখন সলিউশনটা দিয়ে দেয়, আমরা সলিউশনটা আর খেয়াল করি না, আমরা মনে করি নাম্বার পাইছি, এতে আমি বুঝে গেছি, পরের পরীক্ষা। বাট এইটা করা যাবে না। এখন যে মডেল টেস্টগুলো তোমরা দিবা, পরীক্ষা দিয়ে কত নাম্বার পাইলে এটা দেখলা, লেটসে দেখলা, না দেখলেও চলবে, বাট যখনই সলিউশন শিটটা তোমার হাতে আসলো, সঙ্গে সঙ্গে সলিউশন শিট মিলাইয়া যেগুলা তুমি পারো নাই, ওইগুলা প্রত্যেকটা শিখে ফেলতে হবে। সে তুমি যদি 62 পেয়ে থাকো 100-র ভিতরে, তাহলে বাকি যে 38 পাও নাই, ওই 38টা কত, কোনটা কোনটা ছিল বা তোমার কোনগুলা ভুল হয়েছে, ওইগুলা সঙ্গে সঙ্গে কারেক্ট করে ফেলবা। তাহলে এটা হচ্ছে 3 নাম্বার কাজ। আমরা নাম্বার কত পাইলে সেফ, এরকম কোচিনে বহুত পোলাবান বহুত নাম্বার পায়, ওই নাম্বার দিয়ে কোনো সেফ কিছু যায় আসে না। তো 3টা কাজ আমরা ধরলাম, একদম প্রিসাইজলি বলে দিচ্ছি। নাম্বার 1, ক্লাস করব, ক্লাসের পিডিএফ, মানে পিডিএফ গুলা সব দেখে ফেলবো। নাম্বার 2, কোশ্চেন ব্যাংকের সকল অঙ্ক সলভ করে ফেলবো, মাল্টিপল টাইম করব, বারবার করব। নাম্বার 3 হচ্ছে গিয়ে, যেখানে যা মডেল টেস্ট আমরা দিচ্ছি, ওই মডেল টেস্টের নাম্বারটা দেখলে দেখলাম, বাট মডেল টেস্ট দেওয়ার পরে ওইটার যে সলিউশন শিট আছে, ওইটা দেখে, বা যেগুলো তুমি আজকে পরীক্ষায় পারলা না, ওই প্রত্যেকটা আমরা পরীক্ষা দিয়েই সলভ করে ফেলবো। এই 3টা কাজ করব। এখন নাম্বারের কথা যদি তোমরা বলো, তাহলে আমি এখানে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি। সেটা হচ্ছে, আমি যখন তোমাদের মতো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছিলাম ইন্টারমিডিয়েটে, তো ওই সময় তো শুধুমাত্র অফলাইন কোচিংই ছিল, অফলাইন কোচিংয়ে আমি উদ্ভাসে পড়তাম তখন। তো নাম্বার খুব ভালো আসতো, প্রথম দিকে উইকলি গুলাতে নাম্বার খুব ভালো আসতো, বাট এত বড় একটা আসলে জার্নি, এই জার্নিতে সব পরীক্ষাতে না আসলে ধরে রাখা খুব ডিফিকাল্ট, নাম্বার ধরে রাখা খুবই ডিফিকাল্ট। বিকজ লেটসে কোনো একটা উইকলিতে 3টা চ্যাপ্টার আছে, ওই একটা যেটা কেমিস্ট্রি, ওইটাতে লেটসে আমি দুর্বল। তো আমি তো জানি যে এই উইকে আমার ওইখানেই প্রায়োরিটি দিতে হবে। তো দেখা যায় তো যে এই জন্য নাম্বার ব্যালেন্স ধরে রাখা ডিফিকাল্ট হইতো। যখন ফাইনাল মডেল টেস্ট আসে, তখনও দেখা যাইতো যে সব জায়গায় রিভিশনে একটা গ্যাপ থেকে যাইতো। তো নাম্বার যে ব্যাপারটা ছিল, আমার মনে আছে যে 5-6টা উইকলি হওয়ার পর থেকে, মানে একদম শুরুতেই আমি নাম্বার দেখা বন্ধ করে দিছিলাম। এটা কেন করছিলাম? বিকজ যত স্টুডেন্টরা আসলে বুয়েটে চান্স পাচ্ছে বা ইঞ্জিনিয়ারিং চান্স পাচ্ছে, তাদের জন্য সব থেকে বড় ইনগ্রিডিয়েন্টটাই হচ্ছে গিয়ে কনফিডেন্স। তুমি যা পারো, সেই জিনিসটা তুমি পরীক্ষার হলে তখনই পারবা যখন তোমার ওই আত্মবিশ্বাসটা থাকবে। ওইটা যদি হারায় যায়, তুমি অনেক পইরা গেলা, বাট নিজের বিশ্বাস হারায় ফেলছো, পরীক্ষার হলে যায় ওই কনফিডেন্সটা পাইতেছো না, তাহলে কিন্তু তুমি দেখবা তোমার পারা জিনিসপত্র আর তুমি লিখে আসতে পারতেছো না, যা লিখতেছো ভুলে যাচ্ছ। বুয়েট পরীক্ষার হলে যখন বসবা, তখন এত এক্সাইটমেন্ট এসে পড়বে না, সোজা অঙ্কটা, সব থেকে সোজা অঙ্কটাও প্রথম প্রথম দিকে, পরীক্ষা 1 ঘন্টা 1.5 ঘন্টা যদি ভালো চলে, তাহলে তারপরে দেখবো ঠিকঠাক হচ্ছে। বাট প্রথম আধা ঘন্টা ধরলাম, খুব ক্রুশিয়াল, এত মেন্টাল প্রেশার থাকে। ওই সিচুয়েশনটা তোমরা এখন পর্যন্ত দেখো না, ওটা তো বুটের হলে গেলে না প্রথমবার বুঝবা। তো এত মেন্টাল প্রেশার থাকে, ওই সাধারণ তপন স্যারের বইয়ের অঙ্কটা আসলেও না হঠাৎ করে ক্রিটিক্যাল লাগতে শুরু করে, এটা ম্যাজিক্যাল একটা ব্যাপার হয়ে যায়। তো এই কথাটা বলার কারণটা এরকম যে, কোচিং সেন্টারে যখন পরীক্ষা দিচ্ছ তখন তোমার মাইন্ডসেট আলাদা, ওই কোশ্চেনও অনেক স্ট্যান্ডার্ড হইলেও অনেক সময় পারো, আবার ভুলও করো। তো ওইগুলার উপরে কোনো ধরনের ফোকাস আমরা এখন আর রাখবো না। ওইগুলা জাস্ট আমরা পরীক্ষা অবশ্যই অ্যাটেন্ড করব, পরীক্ষায় কি নাম্বার পাইলাম আর যা পাইলাম না সেইগুলা সলিউশন কি ওগুলা দেখবো। বাট আমরা এই নাম্বার যদি দেখতে থাকি, আমাদের কনফিডেন্সটা হারায় যাবে, আর কনফিডেন্সটা যদি হারায় যায়,
তাহলে সেই ক্ষেত্রে পরীক্ষার হলে গিয়ে একটু বেশি খারাপ অবস্থা হবে। ঠিক আছে, তো নাম্বার স্কেপটিক্যাল থাকবা। তো আমি যেটা বলতেছিলাম যে আমার ওই মেমোরি মনে আছে যে যখনই দেখতাম যে নাম্বার যখন বেশি ফলো করতাম, একটা সময় খেয়াল করে দেখলাম যে আমি আমার বন্ধুদের সঙ্গে নাম্বার মিলানো শুরু করছি, তারপরে সারা বাংলাদেশের কি মেরিট পজিশন এগুলো দেখা শুরু করছি। এইগুলো না কোনোটা অ্যাবসুলুট না, এইগুলার ভিতরে অনেক ঝামেলা আছে। কেউ কেউ আছে কোশ্চেন টোশ্চেন পায় পরীক্ষা টরীক্ষা দিচ্ছে, সেটা একটা আছে। আর একটা আছে যে হ্যাঁ কারো ওই পরীক্ষাটা ভালো হয়ে গেছে। সো এই কম্পেয়ারটা করতে করতে একটা সময় আমি দেখলাম এতে আমার বরং হিতে বিপরীত হচ্ছে, এতে আমি যে পারি, আমি যে পড়ছি, নিজের মূল্যায়নটাই আসলে করা হচ্ছে না। তো নাম্বারে ওইভাবে করে স্কেপটিক্যাল থাকবা, কোনো কম্প্যারিজনে না আমি কম পাচ্ছি ওই বেশি পাচ্ছে, এগুলা দেখা বন্ধ করব। পরীক্ষা দিব, পরীক্ষার সলিউশন শিট মিলাই নিব, এবং টিল দেন বুয়েট পরীক্ষার আগের দিন পর্যন্ত আমরা এই কাজটা করতে থাকবো। এখন সৌভিক নিশ্চয়ই তোমার কোশ্চেনটা আনসার পাইছো, যে কত নাম্বার পাইলে সেফ, এইটা আসলে ওইভাবে বলা যাচ্ছে না। একটা কোচিং সেন্টার একটা কঠিন কোশ্চেন করলে ওখানে অনেক কম নাম্বারও হয়তো বা ভালো ইন্ডিকেট করে, আবার অনেক সোজা কোশ্চেন করলে ওখানে অনেক ভালো নাম্বার হয়তো বা ওই স্ট্যান্ডার্ড ইন্ডিকেট করে না। ঠিক আছে, সো ইট ডিপেন্ডস। তো মেন্টালি বা মাইন্ডসেটটা একটু আমরা এইরকম রাখি। ঠিক আছে, আর এই পয়েন্টে আরেকটা কথা একটু বলে রাখি, সেটা হচ্ছে বুয়েটে চান্স পেতে চাচ্ছ 1305টা সিট, সব মিলায় 1305টা সিট এখন। তো ধরে নিচ্ছি 1000 সামথিং সিট। সো এই 1000টা সিটের মধ্যে একটা সিট কনফার্ম করাটাই হবে আমাদের প্রথম টার্গেট। অনেকে এখানে অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আসো, অনেক মেধাবী স্টুডেন্ট আসো, অনেকের এরকম একটা মাইন্ডসেট যে সিএসসিতেই পড়তে হবে, ট্রিপলিতেই পড়তে হবে, বুয়েটে টপ 100-এই থাকতে হবে, বুয়েটে টপ 10-এই থাকতে হবে। এই মাইন্ডসেট কিন্তু তোমার জন্য হিতে বিপরীত হয়ে দাঁড়াবে। এক্সট্রা এক্সপেকটেশন যদি নিয়ে যাও, এক্সট্রা প্রেশার যদি নিয়ে যাও, ওই প্রেশারটাই আরো বরঞ্চ কিল করে দেয়। মানে মানুষ সব থেকে ভালো পারফর্ম করে যখন সে সব থেকে প্রেশার লেস থাকে, সব থেকে বেশি ব্রেভ থাকে। তো আমরা যখন বেশি এক্সপেকটেশন রাখি না, তখন পরীক্ষার হলে যায় ওই প্রেশারটাই আমরা হ্যান্ডেল করতে পারি না। তো আমি সবাইকে সাজেস্ট করব, আমাদের সবার টার্গেট থাকবে একটা সিট আগে সিকিউর করা। সেটা যদি 1305 নাম্বারতম সিটটাও হয়, তাহলে ওই সিটটাই আমি চাই। একটা সিট যদি সিকিউর হয় না, তাইলে তুমি হচ্ছে গিয়ে পরবর্তীতে দেখবে সামনে আসতে পারবে। একটা কমন এক্সাম্পল দিই, লেটস সে একজন মনে করো ক্রিকেটার, একজন ক্রিকেটার কখনো কখনো ওয়ানডে ম্যাচ খেলতে নাই না 200 রানও করে, অনেকটা বুয়েটে ফার্স্ট হওয়ার মতো, তাই না, যে একদম 200 করে দিছে আজকে। তো এখন ও কি আসলে কখনোই, কোশ্চেনে আমি আসতেছি, সবার কোশ্চেনে আমি আসবো, একটু আলোচনা করে নিচ্ছি আর কি। ও কিন্তু যদি প্রথম বল থেকেই চিন্তা করতো যে আমি আজকে 200ই করবো, 200ই আমারে করতে হবে, ও 50-ও করতে পারবে না। ওই প্রেসারে ও কোনো না কোনো জায়গায় ভুল করবে করবে করবে। এখন 200 রানটা হয় কিভাবে? সে তার মতো করে খেলতে নামে যে আমি যতটুকু পারি বেশি রান করে যাই। হয়তোবা 50 যখন হয়ে যায় তখন ওর মনে হয় আচ্ছা থেকে ওয়াই নট 100। তখন যখন 100 হয়ে যায় তখন না ওর আর কোনো এক্সপেকটেশন থাকে না, তখন ও মনে করে 100 তো হয়ে গেছে আর কিছু লাগবে না। ওই সময়ে যে কোনো ক্রিকেটার বা ব্যাটসম্যান ক্রিজে যখন জমা যায় তখন ওর কাছে বল, ক্রিকেট বল ফুটবলের মতো লাগে, মানে ব্যাট দিয়ে মারলে তো 6 হবেই। এরপরেই কিছু ম্যাজিক্যাল ঘটনা ঘটে, দেখবা যে সব 6-4 মারতে মারতে লাস্টের 10 ওভারে কিন্তু আরো 100 করে দিচ্ছে, 200 হয়ে গেছে। তো এটা বলতেছি এই কারণেই ওই প্রথম 50টা করা ইম্পর্টেন্ট। আমি মনে করি 1305টা সিটের মধ্যে প্রথম মানে একটা সিট কনফার্ম করাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সো কে ফার্স্ট হবে কে সেকেন্ড হবে এটা ডিপেন্ড করবে। দেখা যাবে যে পরীক্ষা এত ভালো হচ্ছে, প্রথম 45 মিনিটেই বুঝতেছে আরে আজকে তো কোপাইছি, আজকে মানে আজকে তো ভালো হচ্ছে, সব পারতেছি। তো এই ফিলটা যখন আসবে তখনই তুমি একটা সময় জমা যাবা ক্রিজে, দেখবা যে অনেক আগায় গেছো। বাট ওই সিট যদি একটা কনফার্ম করার মতো পরীক্ষা প্রথম 30 মিনিটসে দিতে পারো, তুমি বুঝে যাবা 30 মিনিটস পরেই, তাইলেই তুমি দেখবা যে তোমার আউটপুট বেরোইতে শুরু করছে। তো এই মাইন্ডসেটটা সবার মাথায় সেট করে নাও। আমি বারবার বলতেছি রেজাল্টের পরে তোমরা অনেকে চান্স পাবা, চান্স পেয়ে বলবা নিয়াজ ভাই এই কথাটা আসলে সত্য। নাম্বার ওয়ান যেটা সেটা হচ্ছে যে ফার্স্ট হবা তারও মাথায় এটা আসবে যে আমি প্রথমে চান্স পাওয়াটা ঠিক রাখছি, দ্যাটস ওয়াই আমি পরে যা অনেক ভালো করতে পারছি। তো এই মাইন্ডসেটটা বেশি কাজে লাগবে। এরকম অনেক স্টুডেন্ট আছে তোমার হয়তো বা টপ 100-এ থাকার কথা, দেখবা বুয়েট পরীক্ষার পরে তুমি টপ 100-এ নাই, তুমি হয়তো বা 300 মতো চলে গেছো। ওই সেম পরীক্ষাটাই আমি ওই দিনে আরেকবার নিতাম, তুমি দেখতে আবার টপ 100-এ চলে আসছো। ওকে, ইটস আ মোমেন্টারি গেম। সো এইখানটাতে ডেফিনেটলি সবাই ওইভাবে করে মাইন্ডসেটটা রাখবো। ঠিক আছে, বুঝছো নিশ্চয়ই শ্রমিক? উদ্বাসের পরীক্ষার কথা বলছো শ্রমিক, আমি হ্যাঁ আমি ওটা ধরে নিয়েই আসলে তোমাকে আনসারটা দিছি। শ্রমিক বুঝতে পেরেছি। ভিভো V20। আচ্ছা একটু নাম দিয়ে আসলে ভালো। ফাইন, যাই হোক ভিভো কি বলছো, ভিভো বলছো হচ্ছে ভাইয়া রিভিশন স্ট্র্যাটেজি নিয়ে একটু বললেন প্লিজ। রিভিশন স্ট্র্যাটেজিতে
ইম্পর্টেন্ট পার্ট যেটা, দেখো, আমরা যদি আসলে কোনো প্রেশারলেস ভাবে রিভিশন দেই তাহলে রিভিশন আগায় না। এরকম অনেকবার হয়েছে যে তুমি হাতে 1 সপ্তাহ সময় রাখছো, এই 1 সপ্তাহ তুমি রিভিশন করবা, কিন্তু কোনো পরীক্ষা দিবা না। তুমি দেখবা প্রত্যেক দিনই তোমার ঘুম থেকে উঠে মনে হবে আজকে লেট হয়ে গেছে, আজকে কম হয়ে গেছে পড়া, তাহলে কালকে বাড়ায় পড়বো। সেই কালকের দিনটা আর আসতে চায় না। তো এটার জন্য বেশি ইম্পর্টেন্ট রিভিশন তখনই ফুলফিল হবে, সুন্দর হবে, যখন তুমি মাঝে মাঝে এক্সাম দিবা। তাহলে এখন এই এক্সামটা তুমি কোচিং সেন্টারে দিতে পারো, এই এক্সামটা চাইলে তুমি নিজেও দিতে পারো। তোমার কাছে অনেক কোশ্চেন আছে, যে কোনো একটা কোশ্চেন খুলে নিয়ে বসে পরীক্ষা দেওয়া যায়। তাহলে আগে এটা সেট করবা যে উইকে আমি অ্যাটলিস্ট মিনিমাম বলতেছি, মিনিমাম হইলেও আমি উইকে 3 থেকে 4টা পরীক্ষা দিব। 3টা কম হয়ে যাবে। এখন থেকে আমরা মাথায় রাখবো সবাই, উইকে তোমাকে 4টা করে পরীক্ষা দিতেই হবে। সেটা কোচিং সেন্টারে দাও আর তোমার বাসায় বসে দাও, 4টা করে পরীক্ষা দিবা। বুয়ে টেস্টে না যতগুলো কোশ্চেন আছে ততগুলো কোশ্চেন নিয়ে বসবা, পরীক্ষা দিবা। মোস্ট প্রবাবলি যদি কারো এমন হয় যে আমি কোচিংয়ে পরীক্ষা দিচ্ছি না, কোশ্চেন সব জায়গায় পাওয়া যায়, একটা কোশ্চেন নিয়ে সময় ধরে স্টপ ওয়াচ ছেড়ে বসবা, এরকম 4টা করে শিডিউল করে নিবা। আর যারা কোচিং সেন্টারগুলোতে পরীক্ষা দিচ্ছে পরীক্ষা দাও, পরীক্ষা দিলে ভালো ভালো অনেক। এখন এটা কেন বলছি, কারণ হচ্ছে যখন তুমি পরীক্ষাগুলো দিবা তখন একটু প্রেসারে যাইতে হবে। দেখো একটা জিনিস বোঝার চেষ্টা করো, সেটা হচ্ছে লেটস সে আমরা যখন কোনো কিছু, ওই যে 3 বেলার খাবার কি 1 বেলায় খাওয়া যায়? 3 বেলার খাবার ডেফিনেটলি 1 বেলায় আমরা খাইতে পারবো না, তাই না? তো এক সেকেন্ড, ফাইন। তো সেই ক্ষেত্রে এটা কেন বলতেছি, এই কারণে বলতেছি যে প্রত্যেকটা জিনিস বেলায় বেলায় করতে হবে, তাই না? তো এখন রিভিশনের ব্যাপারটা কি, লেটস সে তোমার যদি আগামীকালকে ফিজিক্স পরীক্ষা থাকে, হ্যাঁ, তাহলে তুমি ফিজিক্স পড়লা, পড়ার পরে পরীক্ষা দিলা, কিছু জায়গায় নিশ্চয়ই গ্যাপ আছে, রিভিশন তো ফুলফিল হয় না, তুমি হয়তো 80% জিনিস মনের মতো করে দেখতে পারছো, 20% জিনিস ঠিক মতো দেখার টাইমটা পাও নাই, অরেবার। তো তুমি যে 80% পড়ে পরীক্ষাটা দিলা, পরীক্ষাটা দেওয়ার পরে পরের দিন কি তুমি যদি আবারও একটা ফিজিক্স পরীক্ষা দিতাম সব ভুলে যেতা? না, কিছুই বলতো না, কারণ গতকালকে রিভিশন দিয়ে একটা পরীক্ষা আজকেই দিছো, কালকে তো আর সব পড়া লাগবে না। কালকে তুমি কি করতে পারবা, ওই 20% যে এখানে একটু গ্যাপ ছিল ওইটা একটু দেখে গেলে, আর ওই 80%-এর মধ্যে যেখানে মনে হয়েছে পরীক্ষার হলে একটু ঝামেলা লাগতেছিল, ওইটা আরেকবার দেখে গেলে কিন্তু পরের দিন তুমি রেডি। এখন এটা একটা সিচুয়েশন। এরপরে যদি 3 নাম্বার দিনও আরেকটা ফিজিক্স পরীক্ষা দাও, এই দিনকে তোমার রিভিশন দেওয়ার কিছুই নেই, এই দিনকে তুমি জাস্ট উল্টায় যাবা কনফিডেন্সের জন্য। তো এখন এই 3টা পরীক্ষা দিয়ে যদি তুমি স্টপ হয়ে যাও, এরপরে আবার 2 সপ্তাহের একটা গ্যাপ নাও, তারপরে যদি আবার একটা ফিজিক্স পরীক্ষা আসে, তোমার কি সব মনে আছে? নাই, ভুলে গেছে। তোমার আবার রিভিশন দিতে কষ্ট হবে। এই কথাটা অনেকটা এরকম, একটা থেমে থাকা রিক্সা বারবার চালাইতে কষ্ট হবে, বাট একটা চলন্ত রিক্সা চলন্ত অবস্থা ধরে রাখা সোজা, মানে কাইনেটিক ইনার্শিয়া। সেটা বলতেছে এই কারণে, রিভিশনটাকে এরকম একটা ফেজ বানাবা। তোমাদের সবার মনে এরকম একটা চিন্তা আছে যে বুয়েট পরীক্ষার আগের রাতে আমরা 6টা বই, মানে ফিজিক্সের 2টা, কেমিস্ট্রির 2টা, ম্যাথের 2টা, এই 6টা বই কেমনে মনে রাখবো? এইভাবেই মনে রাখতে হবে। মডেল টেস্ট প্রোগ্রামে ঢুকলা, লেটসে 1 মাস বাকি আছে, অ্যাপারেন্টলি 1 মান্থ এখনো বাকি। মডেল টেস্ট প্রোগ্রামে ঢুকলা, এমন প্রোগ্রামে ঢুকবা, লেটসে পূর্ণাঙ্গ মডেল টেস্ট, ওই পেপার ফাইনাল ফাইনাল এগুলোতে বেশি এটা কাজ করে না, তাও দিতে পারো প্রথম দিকে কয়েকটা, বাট পূর্ণাঙ্গ মডেল টেস্ট ফেজে ঢুকবা। পূর্ণাঙ্গ মডেল টেস্টের সুবিধা যেটা, লেটসে পরশু দিন তোমার পরীক্ষা, তুমি প্রথম রিভিশন দিয়ে পরীক্ষাটা দিলা, অনেক কিছু পড়া হয়েছে, অনেক কিছু বাদ আছে, দ্বিতীয় পরীক্ষাটার আগে কিন্তু ওই বাদগুলারে তুমি আবার দেখে নিলা, আবার দিলা, সপ্তাহ ভুলে যাও না। তারপর তৃতীয় পরীক্ষা একদিন গ্যাপে আবার, এভাবে করে যদি তুমি বুয়েট পরীক্ষার জাস্ট একদিন আগে পর্যন্ত পরীক্ষা দিতেই থাকো, দিতেই থাকো, দিতেই থাকো, দিতেই থাকো, তাহলে কিন্তু তুমি ভোলারই টাইম পাবা না। তো এখন আমাদের এই টানেলটার ভিতর দিয়ে একদম হলে যায় বসতে হবে, এক্সাম টানেলটার মধ্য দিয়ে যায় একদম হলে বসতে হবে, যাতে করে বুয়েট পরীক্ষার আগের দিন তোমার এইটা না মনে হয় যে আমার অনেক রিভিশন দেওয়া বাকি আছে, তোমার মনে হবে আমি এটার উপরেই আছি, আমি ভোলারই টাইম পাইনি। তো এইটা হচ্ছে রিভিশনের স্ট্র্যাটেজি। তো এটাকে ইদার তুমি একটা প্ল্যান করে করতে পারো, যে আমি এভরি 2 উইকসে একবার করে সব জিনিসপত্র দেখি, মানে এভরি 2 ডেইজে, সে এভাবে উইকে আমি হচ্ছে গিয়া 3 থেকে 4 বার রিভাইজ করি। এর মাঝে মাঝে যদি মডেল টেস্ট বসায় নিতে পারো তাহলে বেটার। ওকে, সো দিস ইজ দ্য সিম্পল স্ট্র্যাটেজি ফর রিভিশন। আর রিভিশনের, এটা তো বললাম স্ট্র্যাটেজি, এখন কোন কোন জিনিস রিভিশন দিব একটু এটাও বলে রাখি, এটা ইম্পর্টেন্ট। ওই যে রিভিশনে যেটা বললাম, পিডিএফ, প্রত্যেকটা ক্লাসের সকল পিডিএফ দেখে ফেলবা। পিডিএফ এ 2-1টা কিন্তু আদায়ের অঙ্ক থাকে, মানে হচ্ছে এমন অঙ্ক থাকে ওটা দরকার নাই, হুদাই পেঁচানো, ওরকম 2-1টা অঙ্ক, অতটুকু সেন্সিবিলিটি আমাদের সবার থাকতে হবে, যে আরে দূর, এই অঙ্ক কোথাও দেখি নাই, কোনো কোচিনেও দেখি নাই, কোনো জায়গায় আসেও নাই,
যদি কনসেপ্ট থাকে ওটা ক্যাচ করলাম, নাহলে ওটা বারবার দেখতে হবে না। যেমন আমি যখন তোমাদের ফিজিক্স পড়াইছি, দেখা গেছে কয়েকটা ক্রিটিক্যাল অঙ্ক করাইছি, লাস্টের দিকে আইসা দু একটা ক্রিটিক্যাল অঙ্ক থাকতো। তো যেগুলো ক্রিটিক্যাল আমি বলে নিতাম এটা এই ক্রিটিক্যাল আর কি। সো ওই টাইপের অঙ্ক অনেকে মনে করতেছো বুয়েটিয়ান হবো মানে এই অঙ্ক না পারলে মনে হয় আমি বুয়েটিয়ান হইতে পারবো না, এরকম কিছু না ভাই। বুয়েটে তুমি চান্স পাবো ওই তপন স্যারের বই অঙ্কগুলো পাইলেই। তো ওই অঙ্কগুলারে জাস্ট মাথায় রাখবা যে ওই সময় শিখছিলাম কনসেপ্ট, কনসেপ্ট থাকলে দেখলাম, আদারওয়াইজ বেশি ঝামেলা লাগলে বাদ। ওকে। এখন ক্লাস পিডিএফ থেকে জিস্ট পোর্শনটা সব টাইপের সকল অঙ্ক কেমনে কেমনে করে দেখে নিবা, এটা এইটা রাখবা কন্টেন্টে। নাম্বার টু, ওই যে বলছি, কোশ্চেন ব্যাংক থাউলি দেখবা। কোশ্চেন ব্যাংক হবে তোমার বাইবেল। মানে ইঞ্জিনিয়ারিং যখন প্রিপারেশন নিতেছিলাম তখন ইজি কোশ্চেন সোজা কোশ্চেন জানি না, এরকম মাথায় ছিল এই কোশ্চেনটা কুয়েটে আসছে, এই কোশ্চেনটা চুয়েটে আসছে, এই কোশ্চেনটা বুয়েটে আসছে। পরীক্ষার হলে কোশ্চেন পেলে বলতাম আরে এইটা সেই কোশ্চেন না, যে কোশ্চেনটা ওই সালে ওই জায়গায় আসছে। তো এইরকম লেভেলে কোশ্চেন ব্যাংকটা মাথায় ঢুকাই ফেলতে হবে। দেখতে থাকবা দেখতে থাকবা দেখতে থাকবা দেখতে থাকবা, সঙ্গে লিখতে থাকবা, সলভ করতে থাকবা। তো কোশ্চেন ব্যাংকটারে ওর সঙ্গে অ্যাড করবা, এই দুইটা কাজ সবার আগে করবা। ঠিক আছে? এতটুকুই কাজ। আর বইয়ের অঙ্ক টঙ্ক যা তুমি যে বইটা আগে টেক্সটে পড়ছো, ওখানে যে ভালো ভালো অঙ্কগুলো আছে মাথায় থাকে না, আচ্ছা ওই অঙ্কটা ভালো ছিল, এটা একটু দেখে নিই, এই কাজটা করবা। এখন কয়েকটা জায়গায় রিভিশনে অনেক প্যারা খাবা, আমি প্রেডিক্ট করলে তোমরা দেখো মিলে কিনা। নাম্বার ওয়ান, ফিজিক্সে অত প্যারা খাবা না রিভিশনে, ফিজিক্স সাবজেক্টটা সুন্দর গুছানো আছে, রিভিশনে প্যারা নাই। কেমিস্ট্রি আর ম্যাথমেটিক্সে প্যারা আছে। দেখা যায় কেমিস্ট্রিতে কিছু কিছু জায়গা আছে ওই যে রিয়াকশন, কিছু কিছু জায়গা আছে একটু মনে রাখতে হয়। তো ওই জিনিসগুলো নোট ডাউন করবা, যে যখন প্রথমবার রিভিশন দিচ্ছ কেমিস্ট্রির জন্য, ফিজিক্সে এরকম কোনো ঝামেলা নাই আমি জানি। সো নোট ডাউন করবা যে আচ্ছা কেমিস্ট্রির এই পোর্শনটা এখান থেকে কোশ্চেন আসে, বাট এটা দেখে না গেলে পারবো না, লিখবা এভাবে করে যে কলা পয়েন্ট আছে চ্যাপ্টার বাই চ্যাপ্টার লিখবা, এবং এটা টিক দিয়া রিভিশন দিবা, এবং প্রত্যেকবার রিভিশন দেওয়ার সময় টিক দিবা, সবগুলো দেখছি তো। ওকে। এটা ম্যাথমেটিক্সে যা সব থেকে ক্রিটিক্যাল পোর্শনটা তোমরা পাও আসলে, যেমন ম্যাথমেটিক্সে ট্রাইগোনোমেট্রি বা ত্রিকোণমিতিতে কেউই আসলে ফুল কনফিডেন্স পাও না, এটা আমি একদম লিখে দিতে পারি যে কেউ ফুল কনফিডেন্স এখানে পাওই না। ত্রিকোণমিতি কেমন একটা জায়গা, কিছু অঙ্ক পারবা যেগুলো নিউমেরিক্যাল অঙ্ক, যেগুলো কনসেপচুয়াল অঙ্ক অঙ্ক ওগুলি পারবা, বা দেখাও যে এটা ইকলস টু এইটা, বা এইটা হইলে ওইটা, এই জিনিসপত্রগুলো কিন্তু আমি বুকে হাত দিয়ে কেউ বলতে পারবা না যে ভাই আমি এটা সব পারি। পারা যায় না, তাই না? অনেক জায়গায় বাদ দিচ্ছ, তাই না? তো ব্যাপারটা এরকম। পাশাপাশি ত্রিকোণমিতি বলবিদ্যা, ম্যাথমেটিক্সের বলবিদ্যার পার্টটা কিরকম, ম্যাথমেটিক্সের বলবিদ্যা ওইখানে আছে না বহুত কাহিনী, তুমি যা জীবনে করো না এমন অঙ্ক তোমার বইয়ে আছে, আমি শিওর থাকারই কথা। বা যদি সবগুলা করো তাহলে অবস্থা আরো খারাপ, মানে কি যে পারি কি যে পারি না এটাই জানি না, এরকম অবস্থায়। সো আমি এই ম্যাথমেটিক্সের এই দুইটা সাইডে আলাদা করে নোট করছিলাম, যেমন ত্রিকোণমিতি এবং বলবিদ্যা, এইখানে সব পড়া যাওয়ার দরকার নাই নাই নাই। এখানে কি করবা, বোর্ডে সবগুলো অঙ্ক দেখা থাকবে, এবং ওটা সুন্দর করে নোট ডাউন করা রাখতে হবে, কোনো জায়গায় তোমার নোট না থাকলে অন্য কারোর নোটে ছবি তুলে ওটা রেডি করতে হবে, ওইটাই দেখবা। হ্যাঁ। তো বোর্ডের সকল অঙ্ক দেখবা ত্রিকোণমিতিতে, বলবিদ্যাতেও বোর্ডে আসা যে অঙ্কগুলো আছে ওইগুলা দেখবা। এবং এর পাশাপাশি কি অ্যাড করবা, কোশ্চেন ব্যাংক থেকে ডিসিশন নিবা। আমরা কেন বারবার কোশ্চেন ব্যাংকের কথা বলি, কোশ্চেন ব্যাংক হচ্ছে তোমার ডিসিশন নেওয়ার সহায়িকা। মানে ঠিক আছে আমি বোর্ডে যেগুলো পড়তাম ওগুলো পড়লাম, ত্রিকোণমিতি বলবিদ্যার জন্য বলতেছি, এখন বোর্ডের বাইরেও তো কিছু কোশ্চেন বুয়েটে আসতে পারে, তাহলে সেই কোশ্চেন গুলা কি কি কোশ্চেন ব্যাংক দেখা দেখা বাইর করবা, ইঞ্জিনিয়ারিং এ কি কি কোশ্চেন এই দুইটা টপিক থেকে আসছে সেইগুলো পড়ে ফেলবা কোশ্চেন ব্যাংক থেকে। তার মানে বাইরে থেকে যা আসছে সেগুলোও দেখছি, বোর্ডের যা জানতাম সেগুলোও দেখছি, দ্যাটস ইট। দিস ইজ দ্য প্রিপারেশন ফর ট্রিকোনোমেট্রি অ্যান্ড মেকানিক্স। ওকে। সো শুধু ত্রিকোণমিতি মেকানিক্সের জন্য বললাম, যে কোনো জায়গায় এরকম ক্রিটিক্যাল হলে সেখানে তুমি এই সলিউশনটা নিবা। আমার মনে আছে যে আমি বুয়েট পরীক্ষার আগে সপ্তাহখানেক আগে, আমি তো রিভিশন চলতেছিল, সপ্তাহখানেক আগে যখন শেষবারের মতো রিভিশন দেওয়ার প্ল্যান করতেছিলাম, তখন আমার মাথায় সবচেয়ে বড় চিন্তাই ছিল আমাদের সিলেবাস অনেক বড় ছিল, তোমাদের সিলেবাস অনেক ছোট এখন। তোমাদের তো অনেক ছোট করে দিছে, তার ভিতরে আবার সংক্ষিপ্ত সিলেবাস, বাট টেনশনের কারণে সংক্ষিপ্ত সিলেবাস থেকে বুয়েটে কোশ্চেন আসবে, বুয়েটে এটার এক লাইনের দিক ওদিক যায় না। তো আমাদের সময় সিলেবাস অনেক বড় ছিল, তো তখন অনেক কিছু স্কেপটিক্যাল থাকতে হইতো আর কি। তো সেই সময় আমার মনে আছে যে বলবিদ্যা এবং হচ্ছে ত্রিকোণমিতি নিয়ে আমি খুব টেনশনে ছিলাম, কারণ এটা না কখনোই পূর্ণাঙ্গ রিভিশন দেওয়া সম্ভব না, আর এটা কনসেপ্ট জানলেই সব অঙ্ক পারবো এটাও চিন্তা করার কোনো মানে নেই। তো ওই জায়গাগুলোতে স্রেফ জাস্ট আমি কোশ্চেন ব্যাংক দেখে গেছি, কোশ্চেন ব্যাংকে যে কয়টা ত্রিকোণমিতির অঙ্ক এর আগে আসছে ইঞ্জিনিয়ারিং ওই কয়টা দেখে গেছি, যে কয়টা বলবিদ্যার অঙ্ক আসছে ওই কয়টা দেখে গেছি, আমি জাস্ট সাইডা দিছি, কারণ এইভাবে চিন্তা করছি যে এইখানে যদি আমি বেশি লোড নেই তাইলে এখান থেকে কোশ্চেন আসবে ম্যাক্সিমাম দুইটা। তা দুইটা কোশ্চেন যদি রিটেনেও আমি ধরি 20 মার্ক, এই 20 মার্কে এফোর্ট দিতে যায় এমন হইতে পারে আমার অন্যান্য জায়গায় 40-50 মার্ক মিস হয়ে গেছে। তো দ্যাটস আমি চিন্তা করছি যে কোশ্চেন ব্যাংক এগুলো পড়ে গেছি,
দ্যাট মিনস দুইটা যদি কোশ্চেন আসে এখান থেকে, দুইটার একটা তো পারবো, এত ভাগ্য খারাপ হওয়ার কথা না। আর নর্মালি নিজের একটা স্ট্যান্ডার্ড থাকে, তো ওখান থেকে তো কিছু কোশ্চেন পারাই যায়। দুইটার একটা তো পারবো, তাহলে হয়েছে, বাকিটা চলে গেল চলে গেল। তো এই মাইন্ডসেটে এইভাবে করে রিভিশনটার স্ট্র্যাটেজিটা সেট করবা, ঠিক আছে? বুঝছি বিবো? আচ্ছা, অনেকগুলা কোশ্চেন আসছে। তোমরা ভয়েসেও কোশ্চেন বলতে পারো, চাইলে আমার সঙ্গে ডিরেক্ট কথা বলতে পারো। আচ্ছা, তো আমি একটু নেই আর কি কোশ্চেন, হ্যাঁ। সৌভিক বলছো নট নট ফিজিক্স ভাইয়া, বাট ম্যাথের যে প্রুফ গুলা সাডেন ভুলে যাই, বাট এক্সামে আগে করে গেছি আর কি। হ্যাঁ ঠিক আছে, এটাই বলতেছিলাম, সৌভিকের কোশ্চেনটা আগের, আমি এখন এটাই বলতেছিলাম আসলে। তো প্রথম কথা হচ্ছে যে দেখানোর জিনিস একটু কম আসে, চান্স খুব কম। দেখাও যে এটা হলে এটা, এই টাইপের অঙ্ক আসার চান্স খুব কম। যেমন বলবিদ্যার ক্ষেত্রে যেগুলো নাম্বারের অঙ্ক, মানে সংখ্যা দেওয়া আছে, নিউমেরিক্যাল ভ্যালু দেওয়া আছে, ওইগুলা টার্গেট করবো, ওইগুলা দেখবো, ওগুলো সবাই আমরা পারি, ওইগুলো একটু ইজি লাগে, তাই না? বাট দেখাইতে বললে W=L/V, এই যে আছে না টার্ম, ওগুলো দেখানোর অঙ্ক খুবই কম আসে। একদম আসে না তাও বলতেছি না, 5% চান্স আছে, আসতে পারে দুই একটা। তো এটা বললাম, ওটা ছেড়ে দিতে হবে একটা স্ট্র্যাটেজি। আরেকটা হচ্ছে গিয়ে ওই অঙ্ক দেখানোর অঙ্কগুলোর মধ্যে তোমার কোশ্চেন ব্যাংকটা দেখে নিতে হবে। আর মনে রাখবা, বুয়েটে কোনো কিছু দেখাইতে বললে, এটা কিন্তু একদম তোমাদেরকে প্রাইভেটলি বলতেছি, ছাইরা দিয়ে আসবা না। দেখাইতে বলছে মানে এই অঙ্ক তো আমি পারি, মানে আমার তো মাইন্ডে এরকমই ছিল, ম্যাথমেটিক্সে কোনো কিছু দেখাইতে বলছে মানে, আরে এটা কঠিন, পারি না বলে কোনো শব্দ নাই, দেখাইতেই তো হবে। লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড তো দেখাইতে হবে, তাই না? সুন্দর মতো ছবি আঁকবা, ছবি আঁকা হচ্ছে গিয়া এইটা এইটা যে টার্মগুলো তুমি বুঝতেছো ওটা লিখবা, তারপর শুরু থেকে শুরু করবা, দেখবা মিলে যাবে। আর যদি না মেলে, মিলাই দিয়ে আসবা, এটা নিজ দায়িত্বে মিলাই দিয়ে আসবা, দুই একটা লাইন মাঝখান দিয়ে স্কিপ করবা। আমি তো এই কাজটা করতাম, যাই হোক এটা শিখানো ঠিক না। তো বলতেছি যে পারতেছি না, লেটসে পারলে তো করে দিয়ে আসতাম, আর যদি না পারতাম, প্রথম দিয়ে কয়েক লাইন আগাইতাম ক্যালকুলেশন, পিছন দিয়ে কয়েক লাইন উঠতাম ক্যালকুলেশন, মাঝখানে একটা জায়গায় মিলেই যাইতো। তো ওই জায়গায় তো টিচার বুঝেই নিবে এই লাইনের পরে এই লাইন, তাতে কিছু নাম্বার পাবা, পার্সিয়াল নাম্বার পাওয়ার কোনো জায়গা আছে। বাট শুধু হুদাই এসব লেখো না, শুধুমাত্র দেখানোর অঙ্কগুলোতে যদি তুমি না পারো, সেক্ষেত্রে অবশ্যই কিছু করে দিয়ে আসবা। কোনো একটা অঙ্ক তুমি পারতেছো না, বা তুমি রিলেভেন্ট কিছু সূত্র চিন্তা করছো, ওই সূত্রটা লিখবা, লিখে ডেটা বসায় কিছু ক্যালকুলেশন করে ছবি একটা আঁকবা, একটা আনসার বের করে দিয়ে আসবা। সেক্ষেত্রে অবশ্যই তুমি 10-এর মধ্যে, রিটেনের ক্ষেত্রে, এমসিকিউতে তো ওই জায়গাটা নাই, 10-এর মধ্যে তোমাদের ডেফিনেটলি ওইখানটাতে মনে করো 2-3 হইলেও নাম্বার দিবে। এইভাবে করে 3-4টা অঙ্ক ছেড়ে না দিয়ে আসো, ওখানে 2-2 করে যদি 8 নাম্বার এসে যায় তাহলে বেটার, বইটা পার্সিয়াল নাম্বার দেয়, হ্যাঁ। তবে শুধু পার্সিয়ালে আশায় থেকে কোনো লাভ নেই, এটা করবা যখন পারা অঙ্কগুলো শেষ হবে আর কি, ঠিক আছে? ফাইন। আচ্ছা, এক্সামের আগের দিন ম্যাটেরিয়ালস হিসাবে কি 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 করে যাওয়া উচিত সব সাবজেক্টে, যদি বলতেন ম্যাটেরিয়াল হিসেবে কি কি করে যাওয়া উচিত। আচ্ছা, মানে তুমি পড়ার ম্যাটেরিয়ালস এর কথা বলছো আর কি। তো সেই ক্ষেত্রে ওই যে আমি বললাম এতক্ষণ যেগুলো বলছি, যে ফিজিক্সের ক্ষেত্রে টাইম খুব কম লাগবে, আগের দিন রাতের কথা বলছো, মানে আগের, জাস্ট আগের। ফিজিক্সের ক্ষেত্রে যা সূত্রগুলো দেখে যাবা, মাথা ঠান্ডা রাখাটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। যা সব সূত্রগুলো দেখে যাবা, একদম মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস যেগুলো তোমার মাথায় নাও থাকতে পারে, ওগুলো দেখে যাবা, দ্যাটস ইট, ডান। কেমিস্ট্রির ক্ষেত্রে ডেফিনেটলি রিয়াকশনের পার্ট, কিছু ওই যে ক্যাটালিস্ট ট্যাটালিস্ট অনেক কিছু আছে, ওইগুলো একটু পার্ট, একটু যেগুলো ভুলে যাওয়ার মতো, ওগুলো একবার রিভাইজ করবে। আর ম্যাথমেটিক্সের ক্ষেত্রে বেশি প্রায়োরিটি দিবা, কারণ ম্যাথমেটিক্সটাই আগে দেখে যাওয়া ইম্পর্টেন্ট বেশি। ওই ক্ষেত্রে আমার কাছে মনে হয়, আমি লাস্টের দিনে, লাস্টের রাতে, আমার মনে আছে সকালবেলা পরীক্ষা, আমাদের 2 নভেম্বর পরীক্ষা ছিল, 2 নভেম্বর। আমার মনে আছে যে আমাদের সময় 2 নভেম্বর পরীক্ষা ছিল। সো আমি 1 নভেম্বর রাতে সন্ধ্যা থেকে জাস্ট ফিজিক্সের সব সূত্রগুলো দেখছি, কেমিস্ট্রির কিছু রিয়াকশনের পার্ট দেখছি, এবং কেমিস্ট্রি বইটা খুলেই রেখে দিছি, বিকজ কেমিস্ট্রি কিছুক্ষণ পরে পরে মাথায় আসে, আচ্ছা ওইটা জন্য কি, তখন আবার উল্টা দেখছি। আর ম্যাথমেটিক্সের ক্ষেত্রে ত্রিকোণমিতি, ম্যাথ, তারপর হচ্ছে বলবিদ্যা, এইসব জায়গাগুলোতে একটু কাজ করছি, বিকজ জিওমেট্রি টিওমেট্রি এগুলো তো মাথায় থাকি, এটা করছি লাস্টের দিন। তো সারা রাত ঘুম হয় না, চাইছিলাম একটা হেলদি ঘুম দিতে, বাট ঘুমটা আসলে হয় না, বারবার ঘুম ভেঙে যাচ্ছিল। আর ঘুমায় আসছি, হঠাৎ করে মনে পড়তেছিল, আচ্ছা ওই সূত্রটা কি মনে আছে, ওইটা একটু দেখি। সেরকম যাবে, ওই রাতে ঘুম আসে না ইউজুয়ালি, চেষ্টা করবো আর কি ঘুমানোর। আর ম্যাটেরিয়ালস হিসেবে এইগুলাই যেগুলো সার্বিকভাবে আলোচনা করলাম, একটু কোশ্চেন ব্যাংক ওরিয়েন্টেড থাকবো। ওই দিনকে রাতের বেলা আবার ওই যে, আচ্ছা বিশাল কঠিন একটা অঙ্ক নিয়াজ ভাই করাইছিল, ওই অঙ্কটা আমি পারি না, আজকে রাতে একবার দেখে দেই, এই কাজ করতে যান। ওই রাতে অ্যাজ ইট ইজ, অ্যাজ ইট ইজ, সব কঠিন কিছু ছেড়ে দিতে হবে, সহজ কিছু পেরে আসতে হবে। আচ্ছা, মাইর বলছো ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া আমার অনেক সিলি মিস্টেক হয়, সবার কোশ্চেনে আমি আসবো, এক এক করে আসতেছি, সিলি মিস্টেক হয়, কঠিন প্রবলেম গুলাও করে আসতেছি, কিন্তু সিলি মিস্টেকের কারণে মার্কস পুরা অর্ধেক হয়ে যায়। উইকলিতেও ভাই 110 120 মার্কস
আসতো অলওয়েজ, নট ব্যাড, ভালো নাম্বার। আচ্ছা, প্র্যাকটিস করলে একই জিনিসই ভালো, প্র্যাকটিস করলেই কি জিনিসে ভালো অলওয়েজ? আচ্ছা, ফাইন, বুঝতে পারছি। হ্যাঁ, এই যে সিলি মিস্টেক সবার হয়, এই প্রবলেম কমন কিন্তু ব্রো। এই যে করছো মাহির, প্রবলেম কিন্তু আনকমন না, তুমি আগে জানবা এটা সবার প্রবলেম। ওকে, এখন তুমি হয়তো কম্পেয়ার যাদের সঙ্গে করতেছো তার থেকে তোমার একটু হয়তো বেশি হয়। তো এই সিলি মিস্টেক হয়, এর পেছনে কারণ দুইটা। একটা কারণ প্র্যাকটিসের অভাব, এবং এটাই মেজরিটির ক্ষেত্রে হয়। এখন কেমন প্র্যাকটিস তুমি বলবা, কি বলেন ভাই আমার প্র্যাকটিসের কই যাবো? হাতে কলমে প্র্যাকটিস একটা ব্যাপার, আর মাথায় প্র্যাকটিস একটা ব্যাপার। আমরা মেজরিটি যারা ইঞ্জিনিয়ার হইতে চাই, আমাদের মাইন্ডসেটই একটু অন্যরকম। আমরা একটু প্রোক্রাস্টিনেটর হই। একটু প্রোক্রাস্টিনেটর বলতে সবকিছু মাথায় মাথায় করি। তাই না? একটা অঙ্ক দেখতেছো তপন স্যারের বইয়ে, আরে এই অঙ্ক এই সূত্রে বসাবো আর ডেটা বেরোবে, আমি তো জানি। আমিও এরকমই ছিলাম, তখন মনে হয় না যে দূর, এটি আবার খাতা কলমে লেখা, সংখ্যা বসায় ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে লেখার কি আছে। তো এইভাবে করে আমরা কিন্তু মাথায় মাথায় রিভিশন দিয়া যাই। এই কারণে একটা প্রবলেম হয়। অঙ্কটা সোজা, অঙ্কটা তোমার হাতে করার কিছু নাই, তুমি মাথায় ঠিকই করতে পারতেছো, বাট ওটা হাতে কেন করতে হয়? ওই যে থিঙ্কিং এবং সাথে আবার রাইটিং, এই দুইটা যখন কোঅর্ডিনেট করে একটা আরেকটারে, তখন না অনেক সময় মিস্টেক হয়ে যায় আমাদের। 5 আর 3 যোগ করলে যে 8 হয়, হঠাৎ করে তুমি দেখবে পরীক্ষা হলে 5 আর 3 যোগ করে 9 লিখতে মন চাইতেছে। কত ওই যে হ্যান্ড আই কোঅর্ডিনেশন, চোখের দেখা এবং হাতের লেখা, এই দুটো যখন একত্র হয়, তখন ওইখানে ওই না লেখার অভাবটা, রিটেন প্র্যাকটিস না করার অভাবটা সিলি মিস্টেকে পরিণত হয়। সো আমি মনে করব এই কাজটা আমি করছিলাম বুয়েট পরীক্ষার আগের কিছুদিন, আমি খালি লিখতাম। মানে এমনিতে তো মডেল টেস্ট দিতে দিতে লিখার একটা প্র্যাকটিস। আচ্ছা, ফাইন। সো লিখার তো একটা প্র্যাকটিস হয়েই গেছিল, সেটা একটা ব্যাপার। বাট তারপরেও বুয়েট পরীক্ষার আগের কিছুদিন, সপ্তাহখানেক, ওই সময় আমি একটা নির্দিষ্ট টাইম, কোন টাইমটা বলো তো? যেই সময়টাতে তোমার বুয়েট পরীক্ষা হবে, তুমি দেখবা মানুষ কিন্তু অভ্যাসের দাস, তাই না? এখন তুমি প্রত্যেকদিন মনে করো সারা রাত পড়ো, সকালে ঘুমাও, দুপুর থেকে মডেল টেস্ট দাও, কিন্তু বুয়েট পরীক্ষাটা সকালে হবে, তুমি দেখবা হঠাৎ করে বুয়েট পরীক্ষার দিন সকালবেলা ঘুম থেকে উঠলে ওই 9টা 10টার সময় তোমার মাথা খুলতেছে না, আবার 3টা বাজলে খুলে যাবে যে সময় তুমি পরীক্ষা দিতে অভ্যস্ত। সো আমারও এটা ছিল, সারা রাত পড়তাম, সকাল থেকে একটু ঘুমাই নিতাম, দুপুর থেকে মডেল টেস্ট দিতাম লাস্টের দিকগুলোতে। তো সেই জন্য আমি যেটা করেছিলাম, বুয়েট পরীক্ষার 1 সপ্তাহ আগে থেকে টার্গেট করছি, এর আগে করতে বলা আরো ভালো, যে একদম 10টার সময় বসতাম, 10টার সময় একটা কোশ্চেন নিয়ে বসে পড়তাম। কোশ্চেন রেডি করে রাখি দিতাম রাত্রেবেলা, যে এই কোশ্চেনটা কালকে সকালবেলা উঠেই আমি সলভ করা শুরু করে দিব। যাতে হয়তো কি ওই 10টার সময় ওই ব্রেন অ্যাক্টিভ থাকতো, যাতে করে বুয়েট পরীক্ষা হলে, অনেকে এমন আছে যে অনেক মেধাবী বাট ও 3টার আগে মাথা খুলে না, এটা অভ্যাসের কারণে হয় কিন্তু। তো এই পয়েন্টগুলো মাথায় রেখে এই প্র্যাকটিসটা করতে হবে। বেশি করে লিখতে হবে, হ্যাঁ মাহির, বেশি করে লিখতে হবে। আর দ্বিতীয় প্রবলেম যেটা, সেটা হচ্ছে আমাদের মাইন্ডসেটের প্রবলেম ব্রো। তাড়াহুড়া এমন একটা জিনিস, এইটা কোনোদিন কোনো ভালো ফলাফল আনে না, এইটা বরঞ্চ ক্ষতি আনে। তোমার মনে করো একটা অঙ্ক করতে লাগবে 2 মিনিট, আমি যদি তোমারে বলি এটা 4 মিনিটের মধ্যে করতেই হবে করতেই হবে, তুমি দেখবে ওই অঙ্কই তুমি 4 মিনিটে করতে পারতেছো না। কজ আমরা যখন তাড়াহুড়া করি, মাথা দুশ্চিন্তায় চলে যায়, এই তাতে শেষ করতে হবে, তাতে শেষ, টাইম চলে যাচ্ছে টাইম চলে যাচ্ছে, বাট এই চিন্তা করতে করতে মাথা আসলে যেটা নিয়ে চিন্তা করার কথা, অঙ্কটা, ওটা নিয়ে চিন্তা করে না। তো তাড়াহুড়া এই জিনিসটার এগেনস্টে নিজেকে কুল অ্যান্ড কাম রাখতে হবে, ঠান্ডা মাথায় থাকতে হবে। লেটসে একটা ক্রিকেটার যখন একটা বলে টাইমিং করে, তার সব থেকে ভালো টাইমিং কখন হয় জানো? যে ঠান্ডা মাথায় থাকে। কেউ আছে তাড়াহুড়া করে, বল আসার আগেই ব্যাট চালায় দেয়, বল মিস বোল্ড। আবার কেউ আছে যে খুবই লেজি, বল এসে বোল্ড হয়ে গেছে তারপরে ব্যাট চালায়, সেটাও হবে না, দুইটার মাঝামাঝি, কুল অ্যান্ড কাম, বলটার দিকে নজর রাখতে হবে। এখন এটা কেন বলতেছি? এটা বলতেছে এই কারণে, এটা কিভাবে করা যায়, এটা তো একটা বড় প্রবলেম। মন ঠান্ডা রাখা খুব দরকার। এই জন্য সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট, প্রপারলি ঘুমাইতে হবে। নাহলে জীবনেও তাড়াহুড়া ঘুমাইতে পারবা না। প্রপারলি বেশি করে ঘুমাবা। প্রপারলি ঘুম বলতে আমি এটা বলতেছি না 10টায় ঘুমাও সকাল 6টায় উঠো, হ্যাঁ সেটা ভালো, বাট তুমি যে সময়ই ঘুমাও, তোমার টাইম শিডিউলে তোমার একটা পাওয়ার আওয়ার আছে। আমি যেমন নর্মালি ইঞ্জিনিয়ারিং এই সময় কখনোই 12টায় ঘুমাইতাম না, রাত 3টা 4টা 5টা ফজরের নামাজ না পড়ে তো ঘুমাইতাম না, সারা রাত পড়তাম। ওইসব বলে লাভ আছে যে রাত্রেবেলা ঘুমাইতে হবে? আমি এখন না পড়লে তো আর হবে না। তো ওইটা করতাম, বাট এটা জানতাম যে আমার 6-7 ঘন্টা ঘুমাইতেই হবে। ওই সকালে ফজরের নামাজটা পড়ে যে ঘুম দিতাম একদম জোহরে, মানে যখন পড়ছি লাস্টের দিকে এসে, তারপর সকালটারে কাজে লাগাইছি। তো একটা নির্দিষ্ট টাইম ঘুমাবা, তোমার যেটাতে কমফোর্ট জোন, তুমি যে সময় পড়তে পছন্দ করো। অনেকে আছে রাত 10টায় ঘুমায়, ফজর রক্তে উঠে নামাজটা পড়ে তারপরে পড়া শুরু করে দুপুর 12টা পর্যন্ত পড়ে, সেটা তোমার। আবার কেউ আছে রাত্র 10টায় শুরু করে একদম ফজর পর্যন্ত পড়ে, সেটা তোমার। ঠিক আছে, নিজে নিজের টাইম জোন কাজে লাগাইতে হবে, বাট ম্যাক্সিমাম টাইম ঘুমাইতে হবে। মানে 6 থেকে 7 ঘন্টার ঘুম দিতেই হবে, ঘুম না দিলে মাথায় কোনোদিনই আসলে ঠান্ডা থাকবে না। এরপরে দ্বিতীয় কাজ যেটা, অবশ্যই নামাজ পড়তে হবে।
যে যে রিলিজিয়াসে আসো, নামাজ টামাজ এগুলো পড়তে হবে। কারণ এগুলো যদি না পড়ো তাহলে মাথা ঠান্ডা থাকে না। আমি দেখছি যে ফোকাস বা মাইন্ড একটা জায়গায় ধরে রাখতে, মাথা ঠান্ডা রাখতে ছাইড়া দিতে পারতে হয় নিজের সবকিছু, নিজের এক্সপেকটেশন। নামাজ পড়বা, আল্লাহর কাছে চাবা, এটা খুব দরকার। তুমি যখন নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে চাও, তখন না তোমার মনে হয় নির্ভাল লাগবে, মনে হবে যে আমি আমার সর্বোচ্চটা করতেছি, আল্লাহর কাছে চাইতেছি, প্রপার লাইফ লিড করতেছি, বাকিটা আল্লাহ তাআলা দেখবে। দেখবা পাওয়ারফুল হয়ে যাবা, অনেক ভালো পরীক্ষা দিবা। ঠিক আছে, ফাইন। আচ্ছা, গেল এটা। মাইরার একটা প্রবলেম ভাই, বুয়েট পিলির জন্য কিভাবে প্রিপারেশন দিব। বুয়েট পিলির কোশ্চেন তুলনামূলকভাবে রিটেনের থেকে অনেক সোজা হয়। বুয়েট পিলির জন্য প্রিপারেশনটাকে তিনটা লেয়ারে ভাগ করে নাও। প্রথম লেয়ারে এইচএসসি তে যে প্রিপারেশন নিছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে, ওই প্রিপারেশনটা প্রথমে একবার নিবা, রিভিশন দিবা এইচএসসির মতো করে। গেল একটা। 2 নাম্বার প্রশ্ন ব্যাংকটা আরেকবার রিভিশন দিবা, গেল 2 নাম্বারটা। 3 নাম্বার পিডিএফ গুলো দেখে নিবা, দ্যাটস ইট। এবং রিভিশন যখন দিবা পিলির জন্য একটু প্র্যাকটিসের উপরে থাকবা। এমসিকিউ জিনিসটা পুরোটা প্র্যাকটিস ডিপেন্ডেন্ট। তুমি অনেক মেধাবী বাট এমসিকিউ লিখে লিখে প্র্যাকটিস করো না সময় ধরে, তুমি দেখবা তোমার পারফরমেন্স পুর আসবে। সো এমসিকিউতে ডেফিনেটলি সময় দিতে হয় পিলির জন্য। এই বাকি সময়টা, এবং পিলি পাস করতে পারলে যারা আসলে পোটেনশিয়াল বুয়েটেন তোমরা আছো না, পড়ালেখা করছো, চান্স পেয়েই যাবে। অনসা বুয়েটেন অলওয়েজ দ্য বুয়েটিয়ান, এই কথাটা মানে হচ্ছে যে বুয়েটে চান্স পাওয়ার যোগ্য সে বুয়েটে চান্স পাবেই। তার পরীক্ষা খারাপ হলে সে পিছিয়ে আসতে পারে, বা পরীক্ষা ভালো হলে সে আগে যেতে পারে, বাট সে চান্স পাবেই। এই পোলাপানগুলো দেখলে চিনা যায় যে এই বুয়েটে চান্স পাবে, বুঝছো, যদি কোনো আল্লাহ তালা অন্য কোনো ডিসিশন না নেয় নাকি। তো যাই হোক, সেই 3টা কাজই হচ্ছে গিয়া ফ্রিকোয়েন্টলি করতে হবে। ঠিক আছে মাহির, ইনশাল্লাহ তুমি চান্স পাবা, টেনশন নিও না। এখন রিভিশন টেকনিক কেমন হওয়া উচিত ভাই? আপনি আমি আপনার নোট পড়তেছি আর কিউ ব্যাংক করতেছি, গুড, ভেরি গুড। উদ্ভাসে কনসেপ্ট বুক দেখতেছি না, কনসেপ্ট বুক দেখা কি মাস্ট? না, আমি মানে কনসেপ্ট বুক দেখলে যে খারাপ তা না, বাট আমি নিজে কনসেপ্ট বুক দেখিনি। একদম কনসেপ্ট বুক আমি ফেলাই দিছি যে হবে খারাপ কাজ করছি। তো আহ, কোনো প্রবলেম প্রবলেম হবে না, বরঞ্চ আর মাথা ফ্রেশ থাকবে। ফাইন। আচ্ছা ভাইয়া, এই লাস্ট 1 মান্থ রিভিশন স্টাডি কেমন হওয়া উচিত, এটা অনন্ত জিজ্ঞেস করছে। অনন্ত নিশ্চয়ই বুঝছো, এটা আলোচনা তো হইলো অনন্ত নাকি? শ্রমিক মন্ডল, আচ্ছা বুঝতে পারছি। রিজভি আলভি, আচ্ছা কিউএনএ তে কোশ্চেন আসে আমি দেখতেছি। আহ রাজিন আলভি বলছো, ভাইয়া যেহেতু 24 ফেব্রুয়ারি প্রিলিমিনারি এমসিকিউ প্রিলিমিনারি এমসিকিউ প্র্যাকটিস কি এখন থেকেই শুরু করব, আর কিভাবে প্র্যাকটিস করলে বেটার হয়? 24 তারিখ পরীক্ষা, তো এই 1 তারিখ থেকে শুরু করলেও হবে আর কি, ফেব্রুয়ারি, হ্যাঁ। এই আহ, বাকি 20 দিন আর কি, ফেব্রুয়ারি 1 থেকে শুরু করে বাকি 20 দিন করলে হবে। এখন বলছো যে এখন থেকেই শুরু করবে কিনা, ফেব্রুয়ারি 1 তারিখ থেকে শুরু করলে হবে, এখন থেকে শুরু করলে হবে, ইটস আপ টু ইউ। ওকে। আর কিভাবে প্র্যাকটিস করতে হয়, আমার মনে হয় 1 তারিখ থেকে শুরু করো, আর এই বাকি যে কয়দিন আছে, আজকে 22 তারিখ, তো বাকি যে 7-8 দিন আছে, এই 7-8 দিন হচ্ছে গিয়ে একবার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এইচএসসি যেভাবে রিভিশন দিছিল না, ওইভাবে করে একবার রিভিশন দিয়ে 1 তারিখ থেকে এমসিকিউ প্র্যাকটিস করা শুরু করো। আচ্ছা, ফাইন। আর কিভাবে প্র্যাকটিস করলে বেটার হয়? প্র্যাকটিস এভাবে করবা, লেটসে আগে ঠিক করবা কোশ্চেন আছে না, অনেক পুরনো কোশ্চেন বা নতুন কোশ্চেন, বা এমন একটা কোচিনের কোশ্চেন যে কোচিনে তুমি পরীক্ষা দাও না, বন্ধুর দ্বারা চাইলেই তো একটা হোয়াটসঅ্যাপে ছবি পাঠায় দেয়, তাই না? এরকম কোশ্চেন কালেক্ট কালেক্ট করবা, কইরা লেটসে আজকে আমি কেমিস্ট্রি রিভিশন দিব। না, কেমিস্ট্রি মানে তুমি তো ওই যে এই 7 দিনে সবগুলা রিভিশন দিলা, দেওয়ার পরে তুমি 1 তারিখ থেকে প্র্যাকটিস করবা। 1 তারিখ কি করবা, প্রথম রিভিশনটা হবার পরে একটা পূর্ণাঙ্গ কোশ্চেন নিয়ে বসবা, প্রিলিমিনারি কোশ্চেন যেরকম হয় এটা নিয়ে বসবা। বসার পরে সেট করবা যে লেটসে তুমি মাগরিবের সময় বসছো, যে আজকে রাত্র 9টার সময় আমি এইটার উপর দিয়ে যাব। সো মনে রাখবা যে 6টার সময় তুমি মাগরিব নামাজ পড়ে বসলা, স্টপ ওয়াচ অন কইরা, যে 9টা বাজার আগে অবধি যা যা দেখার দেখে নিবো। এরপরে সিন্ড্রেলা, এরপরে এমন না রে আমার বাসায় তো আধা ঘন্টা আরো দেখে নিই, না না, এসব করা যাবে না, চিটিং নিজের সঙ্গে নিজে করা যাবে না। সো 9টা বাজার সঙ্গে সঙ্গে বই বন্ধ, ওই প্রশ্নটা নিবা। নেওয়ার সঙ্গে, নেওয়ার পরে স্টপ ওয়াচ ছাড়বা, একদম যতটুকু টাইম বুয়েট দিবে অতটুকু স্টপ ওয়াচ ছাড়বা, ছাইরা পরীক্ষা দেওয়া শুরু। পরীক্ষা দেওয়া শেষ, বন্ধ করবা। এরপরে একটু আগেই পরীক্ষা দিছে, সঙ্গে সঙ্গে তুমি মিলানো শুরু করবা, বইটা খুলে, বই তো পাশেই রাখছিলা, বইটা খুলে মিলানো শুরু করবা। আচ্ছা, এটাতে পারলাম না, এটা কি আনসার, এটা কি আনসার, এটা কি আনসার দেখে নিলা, আর যেটা যেটা দাগাইছে এটা কি হইছে সেটাও মিলাই নিলা, দ্যাটস ইট। এবং তারপরে আবার একটা 3 ঘন্টার ব্রেক নিবা, 3 ঘন্টা ব্রেক না, আবার একটা 3 ঘন্টা টাইম পরে আরেকটা পরীক্ষা দিবা। মানে এই 3 ঘন্টার মধ্যে আরেকবার রিভিশন দিবা, আবার পরীক্ষা, আবার 3 ঘন্টা, আবার পরীক্ষা। মানে প্রত্যেক 3 ঘন্টা পরে পরে যেন তুমি একটা প্রশ্ন নিয়ে বসতে পারো, বা যে কোনো একটা মডেল টেস্টের কোশ্চেন নিয়ে তুমি যেন লাগাইতে পারো, এই কাজটা মেক শিওর করতে হবে। বুঝতে পারছি, এভাবে করে পড়লে ইনশাল্লাহ সবথেকে ভালো হবে মাহির। আচ্ছা, ওকে আলবি, নিশ্চয়ই বুঝছো। হিমেল রহমান বলছে উদ্ভাসের কোশ্চেন দেখলে কনফিডেন্স নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এই কথাটা সত্য, এই জন্য মাঝে মধ্যে পরীক্ষা টরীক্ষা দিতাম না, মেজাজটা খারাপ হইতো। তো হচ্ছে গিয়ে যে চিন্তা করতাম কোশ্চেনটা নিয়ে সারা রাত্র বসে সলভ করে ফেলবো, সব পারবো। আজকে যারা পরীক্ষা দিছে তারা হয়তো বা অনেকগুলো পারছে, অনেকগুলো পারে নাই, কিন্তু
সবাই তো আর সলভ করে নাই, আমি বাসায় যাই সবগুলো সলভ করতাম, মাঝে মধ্যে এমন হইতো বরঞ্চ পরীক্ষাই আমার জন্য হিতে বিপরীত হয়ে দাঁড়াইতেছিল, যে পরীক্ষা দেওয়ার জন্য পড়ালেখা একদম লাঠে উঠে গেছিল। সো কথা সত্য, মাঝে মাঝে নষ্ট হয়, বাট তুমি ওইভাবে কেন চিন্তা করো? তুমি এইভাবে চিন্তা করবা না, মানে এই কথাটা বিশ্বাস তো করে নিতে সবাই না বলে, কিন্তু আমরা কেউ মানি না, আমরা সবাই ভুগি, তারপরে যায় মানি। মানে সব ভাইয়েরা কিন্তু তোমাদেরকে বলতেছে যে ভাই বেশি কইরা বইয়ের অঙ্কগুলি সুন্দর মতো সব করো, বইয়ের অঙ্কগুলো সুন্দর মতো সব করো, এই অঙ্কগুলো তোমার চান্স পাওয়াবে বুয়েটে। কিন্তু এটা আমরা সবাই শুনতেছি, কিন্তু আমরা সবাই তারপরেও ভয় পাচ্ছি। সব অঙ্ক কি উদ্দেশ্য ওখানে বইয়ে আসে? আর যেগুলো কঠিন আসে ওগুলো আমরা দেখে নিলাম, আর যদি না পারি বাদ। বুঝছো তো? তো ওগুলা প্যারা নিবাই না, নাম্বার কত আসছে না আসলে কিছু যায় আসে না। বহুত পোলাপান দেখছি সারা জীবন উদ্বাসে ফাটাই দিতেছে, ওদিকে কোনো জায়গায় চান্স পায় না। দ্যাট ডাজেন্ট মিন যারা ভালো করতেছে তারা কেউ চান্স পায় না, যারা ভালো করতে তাদের থেকে অনেকে চান্স পাচ্ছে, আবার অনেকে আছে সিউডো মানে ফেক, এদের ওই ভালো করা নিয়ে কিছু যায় আসে না, ওইগুলো নিয়ে টেনশন করবো না, ঠিক আছে? তাই এখনো সিলেবাস শেষ করতে পারি নাই। সিলেবাস জীবনও শেষ হবে না, বুয়েট পরীক্ষার আগের দিনও মনে হবে সিলেবাস শেষ হবে না। সিলেবাস শেষ হওয়া জিনিসটাই আসলে একটা ইলুশন চিন্তা ভাবনা, এটা একটা থিওরিটিক্যাল চিন্তা, এটা প্র্যাকটিক্যালি এক্সিস্টেন্স নাই আসলে। সিলেবাসে কখনো শেষ হয়? কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবা যে তুমি সব বইয়ে সব পারো? তোমার জাস্ট টেক্সট বইয়েরই কথা বলি, সব পারো? না। তুমি মনে করতেছো পারো, ওর ভিতরে অনেক কিছু পারো না। এখন যতটুকু শেষ হয়েছে, আর মিলাও, কোশ্চেন ব্যাংক থেকে মিলাও, আচ্ছা এই জায়গা থেকে কোশ্চেন আসে বাট আমি এই অংশটা পড়ি নাই, ওই অংশগুলোতে একটু কাজ করো। জাস্ট কোশ্চেন ব্যাংকে যত টাইপ আছে সব টাইপ অঙ্ক আমি দেখছি, তাইলে ঠিক আছে, তাইলে সিলেবাস শেষ। হ্যাঁ, তো যতটুকু শেষ হয় নাই সিফাত, অতটুকু দেখো। এখন আমার মনে হয় তোমার শেষ হয়েছে, বা তুমি এমনি ভয় পাচ্ছ। রাইট। রায়হান বিন রফিক বলছে ভাইয়া উদ্ভাসের কোশ্চেনে বুয়েটের কোশ্চেনের স্ট্যান্ডার্ডের ডিফারেন্স কেমন? এখন এগুলো তো বললামই, ডিফারেন্স অনেক রকম হয়। উদ্ভাসের একটা কোশ্চেন একটা পোলাপান করে আর কি, মানে আমরা যখন উদ্ভাসের টিচার ছিলাম, ছোট ছিলাম যখন, একদম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে, তখন আমরা কোশ্চেন করছি। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যারা চান্স পায়, তোমরা যে চান্স পাবা না, এরপরে তোমাদের দিকে দিয়ে কোশ্চেন করাবে। তো বস তখন তুমি কেবল পড়ে বেড়াইছো, তোমার মাথায় কোশ্চেন গুলি আছে তাই। তো ওই কোশ্চেনের স্ট্যান্ডার্ড অত ভালো জাজ করা হয় না আসলে। হ্যাঁ, তো যদিও বারবার একটা প্রতিষ্ঠান নিয়ে কথা বলা ঠিক না। সো তারপরে স্ট্যান্ডার্ড কোশ্চেন, কোচিং সেন্টারের কোশ্চেনের মধ্যে স্ট্যান্ডার্ড আছে, বাট ওই কোশ্চেনের সঙ্গে বুয়েটের কোশ্চেনের কম্প্যারিজন হয় না। যেমন বুয়েটের পুরো প্রসিডিউরটা তোমাদেরকে একটু প্রিসাইজলি বলি, বুয়েটে কিভাবে পরীক্ষা হয়, কোশ্চেন কেমনে তৈরি করে, পরীক্ষার প্রসিডিউরটা কি, এটা সম্পর্কে কিন্তু অনেক রহস্য আছে। হ্যাঁ, এটা সম্পর্কে অনেক রহস্য আছে, মানে এটা ডিটেলস আমরা জানি না আসলে, কেউ বলে না আর কি। তারপরেও বলে রাখি যে তোমাদের যতগুলা করি, যেমন সে 40টা পরীক্ষা, আমি রিটেনেরটা বলতেছি, এমসিকিউ তো অনেকগুলো প্রশ্ন আর কি, এভাবেই ধরে নিবে আর কি। রিটেনেরটাতে 40টা কোশ্চেন, হ্যাঁ, ম্যাথে হচ্ছে গিয়া ফিজিক্স কেমিস্ট্রি 13টা করে, ম্যাথে 14টা, 40টা কোশ্চেন। তো 40টা কোশ্চেন ধরে নিলাম যে 20 জন টিচার কোশ্চেন করবে বা 10 জন, প্রত্যেকে চারটা চারটা করে কোশ্চেন জমা দিবে, বা ধরলাম 20 জন। হ্যাঁ, একটা গোল টেবিলে বসবে, বসে 20 জনে প্রত্যেকে তিনটা তিনটা করে কোশ্চেন জমা দিল, তাহলে মোট জমা পড়লো কয়টা? 60টা কোশ্চেন। টিচাররাও জানবেন না যে কোন কোশ্চেনটা সিলেক্ট হবে, ওই 60টা থেকে অ্যানোনিমাসলি, আরবিট্রারি ভাবে হচ্ছে গিয়া 40টা সিলেক্ট করবে, সেই 40টা কোশ্চেনে যাবে। এবং সেটা কখন সিলেক্ট করবে জানো? তোমরা যখন পরীক্ষা হলে ঢুকবা তখন। মানে ব্যাপারটা এরকম, বুয়েটে নিজস্ব প্রেস আছে। সো ওই যে একটা কথা আমাদের সময় ভাইয়েরা বলতো, তোমাদেরকেও বলে রাখি, যে বুয়েটের কোশ্চেন গরম গরম পাওয়া যায়, একদম গরম গরম। মানে তুমি পরীক্ষার হলে তোমার হাতে যে কোশ্চেনটা দিবে দেখবে গরম, কোশ্চেনটা গরম। এখন শীতকালের মধ্যে কতটা গরম থাকে জানি না। তো এটা কেন বলছি, আধা ঘন্টা আগে হলে ঢুকতে হয়, আধা ঘন্টা আগে তুমি হলে ঢুকে গেছো, প্রশ্ন কিন্তু এখনো রেডি না। মানে এটা কখনোই যে তোমরা পাবা না কোনোভাবে, সেটা মেক শিওর করে। বুয়েটের কোশ্চেন কখনো লিক হইতে দেখা যায় না, কারণ এটা সম্ভবই না, কারণ কোশ্চেনটা বানাই স্টুডেন্ট হলে ঢোকার পরে। 30 মিনিটস আগে তোমাদেরকে হলে ঢুকাবে, 30 মিনিটস আগে ঢোকা ম্যান্ডেটরি। হ্যাঁ, সব স্টুডেন্ট যারা যারা পরীক্ষা দিচ্ছে হলে সেট। তার মানে এখন আর কেউ বাইরে নাই, আর বুয়েটের পরীক্ষা তো শুধুমাত্র একই একটা সেন্টারেই হয়। কোশ্চেন এখনো তৈরি হয় না, তাহলে লিক হওয়ার কোনো চান্স নাই, স্টুডেন্ট সবাই ভিতরে ঢুকে গেছে। এরপর ওই 30 মিনিটসে কোশ্চেন আগে সিলেক্ট করা, মানে দেওয়া আছে সবার জমা দেওয়া, বাট ওইটা এখন পর্যন্ত ফিক্সড করে নাই। এরপরে ওখান থেকে কোশ্চেন সিলেক্ট নিবে, সিলেক্ট নিয়ে তখনই প্রেসে দিয়ে প্রিন্ট করায়া প্রত্যেকটা রুমে রুমে পাঠাবে। এখন যদি ওখান থেকে লিকও হয় তাহলেও তোমরা তো পাবা না, কারণ তোমরা তো হলে চলে গেছো। মানে আমি বুঝাচ্ছি প্রসিডিউরটা এত বেশি নিট অ্যান্ড ক্লিন। এরপরে দেখবা যে একদম প্রেস থেকে বেরোনো কোশ্চেন ওই 30 মিনিটসের মধ্যেই করে ফেলতে সবকিছু। So, গরম কোশ্চেন যে কেবল প্রেস থেকে বেরোইছে আসলে লিটারি গরম থাকবে, যাই হোক। সো যেটা হয়, এতজন টিচার মিলে যখন কোশ্চেনটা করতেছে তখন ব্যালেন্স কোশ্চেন করে, সবাই মিলে ব্যালেন্স কোশ্চেন করে। আচ্ছা এই কোশ্চেনটা আমি কেমিস্ট্রিতে দিচ্ছি, তাহলে ম্যাথমেটিক্সে এই এই টাইপের কোশ্চেন দিচ্ছি, তাহলে যদি দেখা যায় কেমিস্ট্রি ডিপার্টমেন্টের কোশ্চেন কঠিন হয়েছে, তাহলে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট হয়তো বা ডিসিশন নিল, আচ্ছা তাহলে আমরা একটু আরেকটু স্ট্যান্ডার্ড কমায় রাখি,
1.5 ঘন্টায় তোর এই কাজটা করতে হবে। এভাবে আলোচনার সাপেক্ষে সুন্দর মতো এই কোশ্চেনগুলো করা হয়, খুবই ব্যালেন্স হয়। এবং এতটুকু বলতে পারি, কোচিং সেন্টারে তোমাদের বড় প্যারা কি হয় জানো, এটা অনেকের ভয়ের জায়গা যে আচ্ছা ভাই জায়গা তো ফিক্সড, ওই জায়গায় লিখতে পারবো। অনেক জায়গা দেয়, অনেক জায়গা দেয়, একটা পৃষ্ঠায় 2টা অঙ্ক, কোনো কোনো পৃষ্ঠায় 3টা অঙ্ক, অনেক জায়গা দেয়। কোচিং এর যে জায়গা দেয় না, ওই জায়গা খুব কম দেয়, একটু হার্ড রাখার জন্য। বাট বুয়েটে একটু জায়গা বেশি পাবা, সুন্দর মতো করতে পারবা। আর যেখানে তোমাদের মনে হবে এখানে কনফিউশন আছে, পেন্সিল দিয়ে লিখবা। আমার মনে আছে আমি জাস্ট বুয়েট পরীক্ষা দিতে যাওয়ার আগে একটা কোশ্চেন নিয়েই কনফিউশন ছিল যে ভাইয়া পেন্সিল দিয়ে লিখবো নাকি কলম দিয়ে লিখবো রিটেন খাতায়। তো এটা এটা আমি জাস্ট জুয়েল ভাইরে জিজ্ঞেস করছিলাম, বাইরে রাস্তায় পাইছি, সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে, ভাই বলছে পেন্সিল দিয়ে। আমি লিখছিলাম সব, তুমি লিখলে সমস্যা নেই। তো আমি পেন্সিল দিয়ে লিখছিলাম, তো but কলম দিয়ে লিখা বেটার আর কি। ওকে। আচ্ছা, কোশ্চেনে যদি ডিফারেন্স বললা কোচিং সেন্টার থেকে বুয়েটের, বুয়েটের কোশ্চেন কোচিং সেন্টারের কোশ্চেনের থেকে 25% ইজি হবে। কোচিং সেন্টারের কোশ্চেনকে যদি আমি 100% হার্ড ধরি, তাহলে বুয়েটের কোশ্চেন হবে 75% স্ট্যান্ডার্ড। কিন্তু সেটাই তোমার কাছে 120% লাগবে, কারণ হচ্ছে এটা তো বুয়েটের হলে বসে পরীক্ষা দিচ্ছ, ফাইনাল পরীক্ষা দিচ্ছ। ওই যে আছে না একটা প্লেয়ার সব ম্যাচ ভালো খেলে বাট ওয়ার্ল্ড কাপের ফাইনালে যায় খারাপ খেলে, কেন? ওই যে বেশি এক্সপেকটেশনের কারণে। সো ওই মেন্টাল এক্সপেকটেশনটাকে হ্যান্ডেল করতে হবে। আচ্ছা, ফাইন, নিশ্চয়ই বুঝতে পারছো। আহ, রাইয়ান, ওকে। আলবি বলছো ভাইয়া যেহেতু, আচ্ছা আলবি কোশ্চেন আনসার দিছি। মাইল বলছো থ্যাংক ইউ ভাই, আপনার কথা শুনে রিলিভ লাগতেছে। ও মাই প্লেজার, পড়ালেখা করো মন দিয়া। ফাইন। টাইম বলছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন যে গ্যাপ গুলো আছে সেগুলো কিভাবে কভার করব? এখন গ্যাপ গুলো কভার করা এক্সট্রা চিন্তা করে পড়ালেখা করার দরকার নেই, এখন তুমি গ্যাপ গুলো এইভাবে কভার করবা। আচ্ছা, যেখানে তোমার গ্যাপ আছে ওখান থেকে কোশ্চেন ব্যাংকে কি কি অঙ্ক আছে ওগুলো খুঁজে বের করবা। তারপর দেখবা ওই কোশ্চেন ব্যাংকে যে অঙ্কগুলো আছে ওইগুলো পারতে হলে ওই গ্যাপের মধ্যে কোন কোন জায়গায় পড়তে হবে ওইটুকু করবা। এখন পুরো গ্যাপ নিয়ে অত ঘাটার দরকার নাই, বুঝছো? ফাইন। ওকে। আচ্ছা, বুঝছো নিশ্চয়ই সাইম। অনেক কোশ্চেন আসতেছে, আমি দেখতেছি, হ্যাঁ। ওকে, অর্ণব বণিক বলছো, হ্যাঁ ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি ঢাবি নিয়ে সেফ থাকার জন্য কি ভার্সিটি প্রশ্ন ব্যাংক শেষ করতে হবে নাকি জাস্ট ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক করে গেলেই হবে? যারা ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নিচ্ছে তারা ভার্সিটি স্ট্যান্ডার্ড থেকে অনেক উপরে আসো ভাইয়ারা। হ্যাঁ, তারা ভার্সিটি স্ট্যান্ডার্ড থেকে অনেক উপরে আসো, তাদের এত টেনশন করার কিছুই নেই। জাস্ট যেটা করতে হবে সাথে তোমাদের এই পিলি শেষ হইলে যেটা আছে, এরপর তো ভার্সিটি পরীক্ষা। তো সেই ক্ষেত্রে জাস্ট ভার্সিটি পরীক্ষার আগের 3-4 দিন ভার্সিটির কোশ্চেন ব্যাংক চোখ বুলায় যাবে, আর কিচ্ছু করার দরকার নেই। ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশনটাই মাথায় থাকবে, ভার্সিটি কয়েকদিন আগে ভার্সিটির কোশ্চেন ব্যাংকটা একটু উল্টায় যাবে। সেই ক্ষেত্রে তোমাদের একটা জিনিসই মাথায় রাখতে হবে, বায়োলজি দেখাও বা বাংলা ইংলিশ দেখাও, ওই জিনিসটা একটু আলাদা চিন্তা করতে হবে। আর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ক্ষেত্রে জাস্ট কোশ্চেন ব্যাংকে চোখ বুলায় গেলেই হয়েছে। ফাইন। শহীদুল বলছো ভাইয়া কোশ্চেন ব্যাংকের সবকিছু কনসেপ্ট বুঝে আহ পরে ডেইলি উদ্ভাসে গিয়ে মারা খেয়ে আসি। হ্যাঁ, এটা সত্য কথা, উদ্ভাসে কি শুধু কোশ্চেন ব্যাংকের অঙ্ক দেয়? দেয় না, তাই না? বরঞ্চ ওই কোশ্চেন ব্যাংক দিয়েই শুধু অঙ্ক যদি দেওয়া হয়তো তাও তোমার পরীক্ষা হলে মারা খাওয়ার চান্স থাকতে পারে। এটা এক্সাম স্ট্র্যাটেজির উপর ডিপেন্ড করে আর কি। হ্যাঁ। তো আমার কাছে মনে হয় যেটা তোমার একটা ভীতির কারণে এটা হয়। আর কোশ্চেন ব্যাংক পড়ে গেছো, যা পড়ার পড়ে গেছো, ওই হইছে, ওটা দিয়ে বুয়েটে হবে ইনশাল্লাহ। আচ্ছা, আজকে উদ্ভাসে দেখাইলো ইফেক্টিভ হাফ লাইফ, জীবনের ফার্স্ট টাইম দেখলাম ইফেক্টিভ হাফ লাইফ। আচ্ছা, বুঝতে পারছি। তো না, এগুলো লাগবেও না, লাগবেও না, আমি বুঝতে পারছি যেটা বলছো। হাফ লাইফ বের করার জন্য গ্রাফ থেকে আসলে ইফেক্টিভ হাফ লাইফ বের করা যাবে, বাট ওইগুলা আসলে লাগবে না, যা চিনি দেখাইছে। ফাইন। রফিক ভাই, আমি রয়্যাল পাবলিকেশনের বুয়েট রিটেন মডেল টেস্ট দেই দেই নিজে নিজে। 40টার মধ্যে 27-28টা হচ্ছে, বাট কোশ্চেন স্ট্যান্ডার্ড উদ্ভাসের থেকে ইজি লাগে। হ্যাঁ, উদ্ভাস থেকে ইজি হবে, খুব বেসিক ম্যাথ লাগে। ওইটাই কন্টিনিউ করবো নাকি উদ্ভাসে মডেল টেস্টটা সুইচ করবো? উদ্ভাসে মডেল টেস্টটাও দিতে পারো, সঙ্গে হচ্ছে তুমি রয়্যালটা কন্টিনিউ করো, রয়্যালটা কন্টিনিউ করাটা মাস্ট। তবে যেখানে তোমার 27-28টা হচ্ছে ওটাকে তুমি 32-35, মানে 35 থেকে 32 এই রেঞ্জে আনতে হবে। হ্যাঁ, চেষ্টা থাকতে হবে 35 থেকে 32-এ আনা, রফিক, বুঝছো? আর উদ্ভাসে মডেল টেস্টের সাথে দিবা, বাট কনসার্নে দিবা না, ওটা জাস্ট দিবা, কোশ্চেন শিখবা, দ্যাটস ইট। ভাই অর্গানিক কিভাবে পড়ছিলেন? আমাদের সময় অর্গানিক আলাদা আলাদা চ্যাপ্টার ওয়াইজ ছিল, তোমাদের তো একটা চ্যাপ্টার, আমাদের সময় অনেকগুলো চ্যাপ্টার ছিল অর্গানিকের। অর্গানিকে আমি বস ছিলাম বলতে হচ্ছে গিয়ে, আমি আমার স্ট্র্যাটেজি বলতেছি, অর্গানিক আমি সব মুখস্থ করে ফেলছিলাম, সব মানে সব, যেগুলোর থেকে ইম্পর্টেন্ট জায়গাগুলো ওগুলোরে আগে মুখস্থ করছি। তারপর যখন দেখছি এগুলো আমার হজম হয়ে গেছে, তখন আরো এক্সট্রা এক্সট্রা করে বাড়ায়া অর্গানিক ছিল আমার হাতের মুঠোয়। মানে অর্গানিকের কোশ্চেন আসলে যেটা হইতো, আমাদের সময় 1.5 ঘন্টায় পরীক্ষা হইতো,
তাহলে 30 মিনিট 30 মিনিট 30 মিনিট করে পড়ে। বাট ম্যাথমেটিক্সে আমি দিয়ে দিতাম 40 মিনিট, 10 মিনিট বেশি। ফিজিক্সে দিতাম হচ্ছে গিয়ে তোমার 30 মিনিট। তাহলে দেখা যেত কেমিস্ট্রিতে চলে যেত 20 মিনিট, কেমিস্ট্রিতে আরো 10 মিনিট কমাই দিতাম। কেন কমাই দিতাম? কারণ আমার কেমিস্ট্রি ব্যাপারটা হচ্ছে কি জানো, হয় এপার নাইলে ওপার। মানে কেমিস্ট্রির কোশ্চেনে এত ভাবতে হয় না, পারলে পারছি না পারলে পারি নাই। ফিজিক্স আর ম্যাথের কোশ্চেনে তুমি দেখো পারবো কি না পারবো এটার আগে একটু চিন্তা করতে হয়, আচ্ছা এটাকে আসলে চিন্তা করতে পারতেছি। বাট কেমিস্ট্রির অঙ্ক দেখলে তুমি বুঝো আরে এটা তো পারি, আর এটা তো পারি না। হয় পারি নাহলে পারি না, বাইনারি কেমিস্ট্রি। তো সেই জন্য আমি কেমিস্ট্রি 20 মিনিটস রাখতাম, কারণ আমি জানি এখানে চিন্তা করার কিছু নাই। আসলে পারলে তো 1 মিনিটই বসাতে পারবো, 3 মিনিটও লাগবে না। সো আমাদের সময় যেটা স্যাড, আমার জন্য স্যাড ছিল, অর্গানিকের কোনো রিয়াকশন আসে নাই আমাদের। আমি বরং পরীক্ষা দিয়ে বেরোনোর পরে খারাপ লাগতেছিল যে কোনো কোথাও অর্গানিকের রিয়াকশন আসলো না, যদিও আসে। সো অর্গানিক লিখে লিখে পড়েছিলাম। কেমিস্ট্রি অর্গানিকের ক্ষেত্রে যেটা বেশি ইম্পর্টেন্ট আমার কাছে পার্সোনালি মনে হয়েছে লিখা। একটা রিয়াকশন 5 বার না লিখলে ওটা জীবনে মনে থাকে না। তো লিখে একটু নিজের হাতে নোটটা করে রাখতে পারো, মেইন মেইন রিয়াকশনগুলো, এখন বেশি দিন নাই, এখন এত বেশি চিন্তা করার দরকার নেই। জাস্ট যে কাজটা করবা, মেইন মেইন যে রিয়াকশন, মেইন মেইন যে মেকানিজম, মেইন মেইন যে পোর্শনস গুলো আছে ওইগুলাকে ছবি তুলে হোক বা যেভাবেই হোক একটু অ্যাকুমুলেট করো, একটা পিডিএফ আকারে অ্যাকুমুলেট করো। ওইগুলো দেখে যাও, যদি খাতা থাকে তৈরি করো তাহলে খাতা দেখে যাও। এটাই, একটু লিখবা, যেখানে ভুলে যাওয়ার চান্স আছে ওখানে লিখবা, ঠিক আছে? ফাইন। ওকে ভাই, এমসিকিউ কিভাবে ইমপ্রুভ করতে হবে? প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, সেম প্র্যাকটিস, এমসিকিউ প্র্যাকটিস করতে হবে আর কি। হ্যাঁ, সকল জল্পনা কল্পনা সব মিটে যাবে 24 ফেব্রুয়ারি পরীক্ষা হওয়ার পরেই। সো আমার মনে হয় যে জাস্ট প্র্যাকটিসের উপরে থাকো, বিশ্বাস রাখো নিজের উপর, আল্লাহর কাছে চাও, সব ঠিক হবে, টেনশনের কিছু নাই। এই বুয়েট পরীক্ষা কত কত মানুষজন দিয়েছে তাই না, আমিও দিয়েছি। সো চান্স পেয়েছি, তোমরাও দিবা, চান্স পাবা, এই তো আর কি। ওকে। আচ্ছা, আফনান বলছো ভাইয়া আমার কেমিস্ট্রি সিলেবাস বাকি রইছে, ম্যাথও একটু বাকি, ফিজিক্স ফার্স্ট পেপার বাদে অন্য কিছু। আচ্ছা, কেমিস্ট্রি বাকি রয়েছে, ম্যাথও একটু বাকি, ফিজিক্স ফার্স্ট পেপার অন্য কিছুর কিউ ব্যাংক সলভ করতে পারি নাই এখনো। আচ্ছা, তাহলে যতটুকু বাকি আছে ততটুকু তাড়াতাড়ি টেনে যাও, টাইম ধরে 2 দিন 2 দিন করে টাইম দিয়ে টেনে যাও। কেমিস্ট্রি আর ম্যাথে 4 দিনে যা হয় তাই, ওর বেশি লাগবে না। আমরা পড়ার সময় মধ্যে আরেকটু 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 করতে হতে দেখা যায় একটা সাবজেক্টে পিএইচডি করে বসে আছে, অন্য জায়গায় খবর নাই, তাই না? তো দরকার নাই, ওই 2 দিন ধরে ওতে যা হয় তাই টেনে যাও দুইটাতে। এরপর কিউ ব্যাংকের উপর দিয়ে যাও, কিউ ব্যাংকের উপর দিয়ে তুমি যেহেতু একটু বাকির কথা বলতেছো, তুমি আহ ফেব্রুয়ারি মাসের প্রথম উইক পর্যন্ত 7 তারিখ পর্যন্ত কিউ ব্যাংকের উপর দিয়ে দ্রুত দ্রুত যাও। তারপরে 8 তারিখ থেকে তুমি টানা শুরু করো এমসিকিউ প্র্যাকটিস। ওকে, ফাইন। এমসিকিউ এমসিকিউ আর রিটেনের জন্য এখনো কি, এখন কি করব? উদ্ভাসের কিউ ব্যাংকটা অনেক বড়, অনলি প্রিভিয়াস কোশ্চেন গুলো সলভ করলে হবে। হ্যাঁ, অনলি প্রিভিয়াস কোশ্চেন গুলো সলভ করলে হবে। কোশ্চেন ব্যাংকের উপরে যাও, কোশ্চেন ব্যাংক নিয়ে ঘুমাবা, কোশ্চেন ব্যাংক নিয়ে উঠবা, পড়ালেখা জীবনযাপন এখন থেকে কোশ্চেন ব্যাংকের সাথে। ফাইন। এমসিকিউ কিভাবে করব? ওই যে বললাম, কোশ্চেন ব্যাংক সলভ করবা, সাথে নিজে একটু প্র্যাকটিস করবা, নিজে একটু হাতে লিখে লিখে প্র্যাকটিস করবে, এভাবে সলভ করতে পারো। যদি এমন টাইম কম, এখানে সবাইকে সেন্সেবল হইতে হবে। মানে সিচুয়েশন অনেক রকম হইতে পারে, কম্বিনেশন পারমিনেশন করলে অনেক রকম ঘটনা সবার ঘটবে। এখন ওইখানে নিজেকে ডিসিশন নিতে পারতে হবে, নিজের কনফিডেন্সটা থাকতে হবে, সেটা আমি তোমাদেরকে দিচ্ছি। অনেকের আছে এরকম যে ভাই এখন যদি আমি ধরে ধরে হাতে লিখে লিখে প্র্যাকটিস করতে চাই তাতে মেলা টাইম যাবে, তাহলে তার থেকে বরং আমি সব দেখে যাই। ওকে, এবি ঠিক। আবার অনেকের আছে আচ্ছা ভাই আমি এমনি পারবো, একটা কাজ করি, একটু পারতেছি, আমার সিচুয়েশন ভালো আছে, এগুলো দেখা আছে মোটামুটি, তাইলে সেক্ষেত্রে তুমি একটু প্র্যাকটিস করে করে যাও। আচ্ছা, খাতা নিবা, সলভ করবা, এটার আনসার এত, হ্যাঁ মিলছে, এটার আনসার এত মিলছে, এভাবে যাবা। যার যেমন সিচুয়েশন, সবগুলাতেই সমাধান আছে, সবগুলাতেই সাফল্য পাওয়া যাবে। নিজের উপর ওই বিশ্বাস, বিশ্বাস, বিলিভার। ওকে। আচ্ছা, আর বাসার চাপের কারণে মেডিকেলের প্রিপারেশনও একটু একটু নিতে হচ্ছে। একটু একটু নিতেছো ঠিক আছে, বেশি নিতে যায় আবার দেখো মেইন টার্গেট থেকে ছুটে না যায় আর কি। হ্যাঁ, কনভিন্স করা পসিবল হয় নাই ইঞ্জিনিয়ারিং এর সাথে জিকে ইংলিশ কিভাবে ব্যালেন্স করবো, আমি পারি নাই, আমি করি নাই, করিও নাই। আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের সঙ্গে জিকে আর ইংলিশ আমি জীবনে খুলে দেখিও নাই আর কি। তো যাই হোক, মেডিকেলের জিকে তো আন্দাজে টান্দাজে লাগাইলে দু একটা হয়ে গেছিল। এটা যেহেতু ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নিচ্ছ তাই। বাট ওইটা কিভাবে নেওয়া যায় এটা আই হ্যাভ নো নো আইডিয়া, আসলে আমি নিজে কখনো এটা করিনি। ওকে। আচ্ছা, তাহলে তুমি দেখতে পারো, তুমি তুমি আরো বেটার বুঝবা, তোমার জিকে স্যার অথবা বলতে পারবে। আচ্ছা, মডেল টেস্টেও ভালো মতো পড়ে দিতে পারতেছি না, আজ রিভিশন দিতে পারতেছি না, কমন কোশ্চেন আসতেছে, ইয়েট পারতেছি না। ফাইন। রিভিশন শেষ হোক আর না হোক, মডেল টেস্ট যে সময় চলে যেতে হবে। হ্যাঁ, রিভিশন কোনোদিন শেষ হবে না, আমি বলতেছি। আমরা যখন এটা চিন্তা করি রিভিশন শেষ হয় না দেখে পরীক্ষা দিই নেই, এটাতে বরং আরো খারাপ হয়। রিভিশন শেষ হোক আর না হোক, মডেল টেস্ট দিতে চলে যাবা।
তারপরে বাসায় এসে যতটুকু রিভিশন হয় না অতটুকু কাভার করার চেষ্টা করবো। এখন আমি জানি তুমি বললা পরের দিন তো আবার পরীক্ষা আছে ভাই, ওটা রিভিশন কেন দিব? এইটা ম্যানেজ করে নিতে হবে যে আচ্ছা ঠিক আছে 2 ঘন্টা, যে বললাম না টাইমের এগেনস্টে কাজ করতে হবে, টাইমকে ছেড়ে দিয়ে কাজ করা যাবে না, টাইমের সঙ্গেই কাজ করতে হবে আর কি। হ্যাঁ, তো সবাইকে বলবো যে ওইটা রিভিশন দেওয়ার চেষ্টা করবা, সম্পূর্ণটা দেখে যাওয়ার চেষ্টা করবা। যদি সব না দেখতে পারো পরীক্ষার হলে চলে যাবা, পরীক্ষা যা পারো দিয়ে আসবা, দিয়ে আসার পরে যেগুলো পারো না এগুলো মিলাবা, যতটুকু রিভিশন দেওয়ার দরকার ছিল একটু চোখ বুলায় পরের সাবজেক্টে রিভিশন শুরু করবা। ঠিক আছে? ফাইন। পারবা, পারবা, বিশ্বাস রাখো, আস্তে আস্তে পারবা। বিপি 1 2, আচ্ছা ভাইয়া পিলি এর কয়টা শিওর দিলে সেফ থাকতে পারবো? 65%। 65%। পিলি পরীক্ষার 65% কোশ্চেন দিয়ে আসতে পারলে সেফ থাকতে পারবা। 65%, একদম অ্যাকুরেট বললাম। 65% যদি তুমি 65% কোশ্চেন যদি ভালো দিয়ে আসো তাহলে পিলিতে চান্স পাবা ইনশাল্লাহ। ফাইন। 60তেও হয়, বাট আমি বলবো 65%। 65%, ওকে। আচ্ছা ভাই, এমসিকিউ কিভাবে ইমপ্রুভ করবো বুঝছেন নিশ্চয়ই সিয়াম, বলছি। আচ্ছা ভাই, রিটেন ভালো হয় কিন্তু পিলি তেই টাইম ম্যানেজমেন্ট করতে পারি না, এটা সত্য কথা। রিটেন যারা ভালো স্টুডেন্ট তাদের সবার রিটেন ভালো হয়, বাট পিলিটা হচ্ছে ডিপেন্ড করে প্র্যাকটিসের উপরে। ওকে, পিলি ডিপেন্ড করে প্র্যাকটিসের উপরে। তো পিলিতে কিছু কমন প্যাটার্নের কোশ্চেন আছে, ওগুলো ঠাড়া মুখস্থ করে ফেলতে হবে। যেমন আমি যেটা করতাম, এটা শুনতে হাস্যকর, যে যখন এবার আমি কিউএনএ থেকে কোশ্চেনগুলো দেখবো আর কি, হ্যাঁ, যে এরকম হইতো, আমার মনে আছে যে ম্যাট্রিক্স নির্ণায়কে আছে না, যে এইটা আছে এমসিকিউতে আসছে, এইটার কোনটা হবে, এটার এটা বিস্তার করার পরে কোনটা হবে, বা এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স সমান কিনা, এটা কোনটা সমান, এটি সব মুখস্থ করে ফেলছিল। ওইগুলা করতে অনেক এমসিকিউতে টাইম লাগে। তো যেগুলা বোর্ডে আসছে ওইগুলা যাচ্ছে এইটা দেখতে এইটা হবে, এটা দেখতে এইটা হবে, এইটা দেখলে এইটা হবে, এরকম কিছু জিনিসপত্র করা যেতে পারে, এগুলা করলে একটু দ্রুত দেওয়া যায়। তো একটু কোশ্চেন নিয়ে গবেষণা করবা প্লিজ, মানে কেমন প্যাটার্নের কোশ্চেন আসে, কোত্থেকে আসে, সেভাবে। আর ঠান্ডা মাথায় রেখা পারফেক্টলি আনসার করার চেষ্টা করবে। অনেকে আছে যে ম্যাক্সিমাইজ আগে করে, আগে ইফিসিয়েন্সি না, আগে পারফেকশন। হ্যাঁ, অনেকে আছে যে তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে যায়, তাড়াতাড়ি করতে গেলে দেখা যাবে সবই করছে কিন্তু মেজরিটি ভুল, আরো নেগেটিভ খেয়ে যাবে। তো মনে রাখবা, যেটা করবা ঠান্ডা মাথায় একটা একটা করে করে যাবা। তারপর একটা টাইম ফ্রেম থাকবে, এতটুকু টাইমের বেশি টাইম আমি ম্যাথে দিব না, তাহলে অতটুকু টাইম দিবা, ওভাবে ওভাবে করে যাবা। আহ জিনিসটা অনেকটা আসলে শুধুমাত্র পড়ার না, অনেকটা মেন্টাল গেমও আর কি। ইনশাল্লাহ আমি মনে করি যে তোমরা সবাই যতটুকু পড়েছো, বাকি যে 1 মাসের মতো টাইম আছে, 8 দিন আর ওখানে 23 দিন, 31 দিন টাইম আছে তোমাদের, বললাম 30 দিন, এই 30 দিন অনেস্ট এফোর্টটা দাও। যা যা কিছু পড়া আছে ওগুলো বারবার দেখো, আর হচ্ছে যা যা কিছু ইকুইপমেন্টস তোমার কাছে আছে ওই রিসোর্স গুলো নাও। ইনশাল্লাহ সবার ভালো হবে, তোমাদের জন্য আমার সর্বোচ্চ দোয়া থাকবে। ঠিক আছে? আচ্ছা, একটা কোশ্চেন আসছে, স্যামসাং কোশ্চেন করছে, ভাইয়া উদ্ভাস থেকে আহ, এখন যে ফাইনাল মডেল টেস্ট বুক দেওয়া হইছে ওইটা সলভ করব নাকি কোশ্চেন ব্যাংকটা অ্যাগেইন সলভ করতে থাকবো? দুইটা জিনিসের মধ্যে মিল আছে কিছু জায়গায়, হ্যাঁ। ফাইনাল মডেল টেস্ট বুকটা আর হচ্ছে তোমাদের কোশ্চেন ব্যাংকের কিছু জায়গায় মিল আছে। সো আগে কোশ্চেন ব্যাংক, ওইটারে অ্যাভয়েড করবা এটা না, ওটাও তুমি দেখতে পারবা, বাট ওই মিলায় মিশায়া কোশ্চেন ব্যাংকটা আগে দেখবা, কোশ্চেন ব্যাংকটা দেখা হয়ে তারপর ওটার সঙ্গে মিলাবা। আচ্ছা, কিছু কিছু জিনিস যেগুলো মিলছে, যেটা মানে মানে বিদ্যুটে ওটা কেটে দিবা, দ্যাটস ইট। ওটা না করলেও হবে, কোশ্চেন ব্যাংক করতে পারো। আর ওটাতে গুছানোই আছে, আমি দেখছি ওটা গুছানো আছে। আচ্ছা, আপনার নিবেদন বলছে, ভাই আমার কেমিস্ট্রি সিলেবাস বাকি রয়েছে ম্যাথে। আচ্ছা, আপনার এই কোশ্চেনের আনসার আমি দিয়েছি আপনার, তাই না? আচ্ছা ভাই, রিটেনে ভালো পারলে এমসিকিউ টাইম ম্যানেজমেন্ট, হ্যাঁ, এখন এমসিকিউ এটার কোশ্চেন আনসার দিয়েছি আমি। তো এমসিকিউ টাইম ম্যানেজমেন্টে তো এটা বললাম যে কি করতে হবে আর কি, ওই জিনিসগুলো দেখতে হবে। আর এমসিকিউ এমন একটা বিট খেলার জিনিস, এটা না সবসময় টাইম ম্যানেজমেন্ট ওইভাবে করা যায় না, তাই না? তারপরে ওর ভিতরে সেগমেন্টাইজ করে রাখবা, যে লেটস সে তুমি টার্গেট করলা যে 20 মিনিটে আমার এতগুলি কোশ্চেন দেওয়া উচিত, ওই ঐকিক নিয়ম হিসাব করবা, কোশ্চেন টাইমের এগেনস্টে 20 মিনিটে এই কটা করে দেওয়া উচিত। তাহলে প্রত্যেক 20 মিনিট পরে পরে তুমি দেখবা ওইটা কয়টা দিছি। লেটস সে একটা এমসিকিউর জন্য আমি ধরলাম 1.5 মিনিট করে, হ্যাঁ, তো তুমি তো সব আনসার করবা না, তাহলে 20 মিনিটে কটা করে দেওয়া উচিত? 20 মিনিটে তুমি বুঝতেছো অ্যাপারেন্টলি তোমার হচ্ছে 12 থেকে 15টা এমসিকিউ দেওয়া উচিত 20 মিনিটে। ওকে, তাহলে ধরলাম 12 থেকে 15টা রেঞ্জে। তাহলে তুমি এইভাবে চিন্তা রাখবা যে ওইগুলা দিছি কিনা, না 20 মিনিটে আরো বেশি দেওয়া উচিত, 15টা ধরলাম আমি, যে 15টার মতো এমসিকিউ তোমার 20 মিনিটে দেওয়া উচিত। এখন কোনো 20 মিনিটে তুমি দিতে পারবা 10টা, আবার কোনো 20 মিনিটে তুমি দিতে পারবা 16টা। তো এইভাবে করে দেখবা আফটার এভরি 20 মিনিটস তুমি কটা করে দিচ্ছ, এটা মাথায় রাখতে হবে আর কি, ওইভাবে স্পিড আপ করতে হবে। বিকজ এমসিকিউ এমন একটা ভ্যাস্ট একটা ওয়ে, ওখানে না এত স্ট্র্যাটেজি কাজ করে না, ওখানে কাজ করে দাগায় গেলে শেষ হয়ে গেলে শেষ। ওকে। আচ্ছা, আর মনে রাখবা এমসিকিউ এর ক্ষেত্রে অনেকে একদম দাগাই না, ভুলভাল দাগানোর টেন্ডেন্সি রাখবা না। প্রথম কথা হচ্ছে পারবো দাগাবো, পারবো দাগাবো, এভাবেই থাকবো। বাট
কিছু জায়গায় যদি এমন হয় দাগাইতে যায় দুইটা অপশন নিয়ে কনফিউশন, জ্ঞানমূলক দুইটা কোশ্চেন আসে না, কেমিস্ট্রিতে এরকম আসে, ফিজিক্সের ক্ষেত্রে এরকম আসে না, ফিজিক্স তো অঙ্ক আসে, পারলে তো আনসার মিলেই, নাহলে তো আর আন্দাজে কিছু নাই। কিন্তু কেমিস্ট্রিতে এরকম কিছু থাকে না যে কোনটি এইটা নাকি ওইটা। তো এরকম যদি হয় যে 50% শিওর, মানে চারটা অপশনের মধ্যে দুইটা তুমি ক্যান্সেল করছো, মানে এই দুইটাতে হবে না শিওর, আর দুইটা বুঝতেছি এর মধ্যে যে কোনো একটা হবে, ওগুলো দাগাই দিবা, ওগুলো দাগাই দিবা, ঠিক আছে? আচ্ছা 50% শিওর হলে দাগাই দিবা আর কি। ফাইন। এমসিকিউ কয়টা দিয়ে আসতে পারলে সেফ থাকবো, এটার আনসার করেছি। আচ্ছা ভাই, ভার্সিটি রিভিশন প্রিপারেশন কেমনে কেমনে দিব? ওই যে বলেছি ভার্সিটি রিভিশনের জন্য তোমাদের ইঞ্জিনিয়ারিং পরীক্ষা শেষ হলে ধূপধাপ কোশ্চেন ব্যাংকের উপর দিয়ে যাবা। ভার্সিটির জন্য পিওর কোশ্চেন ব্যাংক, ভার্সিটির জন্য আর কিছু না, পিওর কোশ্চেন ব্যাংক। হ্যাঁ, আর সঙ্গে হচ্ছে বায়োলজি, বাংলা, ইংলিশ যেটা দেখাবো ওইটা নিয়ে একটু প্রিপারেশন নিবা। সাইম আসসালামু আলাইকুম ভাইয়া, এখন যে গ্যাপগুলো আছে সেগুলো কিভাবে কভার করব? এখন যে গ্যাপগুলো আছে এগুলো পড়ার মাধ্যমে কভার করতে হবে। আমি স্ট্র্যাটেজি বলেছি, প্রথম কাজ হবে কোশ্চেন ব্যাংক, দ্বিতীয় প্রথম কাজ হবে হচ্ছে ক্লাসের পিডিএফ গুলোর উপর দিয়ে যাওয়া, দ্বিতীয় কাজ কোশ্চেন ব্যাংক ফুললি দেখে নেওয়া, তৃতীয় কাজ হচ্ছে গিয়ে আমাদের মেইন বইয়ে যে টুকটাক জিনিসপত্রগুলো আছে, বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়েছো তার যে কোশ্চেন পেপারগুলো আছে সেইগুলোর উপর দিয়ে থাউলি একবার যাওয়ার চেষ্টা করা, যেগুলো খুবই আজগবি লাগবে ওগুলো বাদ, যেগুলো তোমার মনে হবে না এগুলো রিলেভেন্ট, এগুলো বইয়ে দেখেছি আমাদের চেনা জগতের, ওইগুলোর উপর দিয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা, অন্নপণি বলছে ভাই ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি ঢাবি নিয়ে সেফ থাকার জন্য কি করতে হয়, এটা আনসার দিয়েছি। তো হোপফুলি তোমাদের সব কোশ্চেনের আনসার তোমরা পেয়েছো, তাই না? সো এভাবে করে তোমাদের কিছু কোশ্চেনের আনসার দিতে পারে, ভালো লাগছে। আচ্ছা, ফাইন। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আই থিঙ্ক তোমাদের কোশ্চেনিং হয়েছে, তোমরা অনেকটা সময় আমার সঙ্গে ছিলা। সো আমাদের সেশনটাও অনেকটা লম্বা হয়ে গেছে, 1 ঘন্টা প্লাস হয়ে গেছে আমার মনে হয়। রাইট এট দিস মোমেন্ট যতটুকু আমরা জেনেছি এতটুকু জানার মাধ্যমে আমরা আবার পড়ালেখায় মনোনিবেশ করি। তোমাদের জন্য লাস্ট 3 ওয়ার্ড আমি একটু বলে রাখি। তোমরা যে কাজগুলি করবা, নাম্বার 1 অবশ্যই সবাই প্রেয়ার করবা, আল্লাহ তাআলার কাছে চাইবা, সময় মতো ঘুমাবা। এই দুইটা কাজ অবশ্যই প্রথমে করবা, এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ, কোশ্চেন ব্যাংক আমাদের করানো ক্লাসগুলোকে প্রায়োরিটিতে রেখে বেশি বেশি করে নিজেকে পড়ালেখা এঙ্গেজ করো। ওকে, এটা করতে হবে। আর 3 নাম্বার কাজ হচ্ছে মেন্টালি রিলিফ থাকা। হ্যাঁ, মেন্টালি রিলিফ থাকা। এবং মেন্টালি রিলিফ থাকা মানে অনেকে মনে করো চিল করে পড়ে থাকা, পড়ালেখা বাদ দিয়ে বসে থাকা, সেটা না। পুরো টাইমটা, 1 মাস টাইম আছে, এই পুরো টাইমটা কাজে লাগাও তোমাদের সবার জন্য। আমার সর্বোচ্চ দোয়া আছে। আমরা যে ক্লাসগুলো নিয়েছি ক্লাসগুলো দেখবা, প্রত্যেকটা ক্লাসের মাঝেই আমি হয়তোবা অনেক টপিকে আলোচনা করেছি, অনেক কিছু বলেছি, এই অ্যাপ্রোচগুলো নিবা। ফিজিক্সের পোর্শনটা আমি তোমাদেরকে পড়িয়েছি, আবার একটু সাজেশনমূলক আলোচনা করে দিব, সমস্যা নেই। তবে আমার দৃঢ় বিশ্বাস, মানে আমার পড়ানোর যে এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্স থেকে আই এম সেইং দ্যাটস আই এম সেইং যে আমি কনফিডেন্ট ইনাফ যে তোমাদেরকে আমি খুব সুন্দর করে পড়াতে পেরেছি, এবং এই জিনিসপত্রগুলো থেকে ফিজিক্সের প্রশ্নে তোমরা প্যারা খাবা না। এখন শুধু একটাই কোশ্চেন এখানে, এমসিকিউ এর জায়গাটাতে তোমাদের নিজেদের একটু প্র্যাকটিস বেশি করে করা। আমি বিশ্বাস করি এমসিকিউতে যদি উতরায় যাও, ফিজিক্সের যে পোর্শনটি আমি পড়িয়েছি এই পোর্শনের রিটেনে তোমরা 80% নাম্বার কভার করতে পারবা, ওই কনসেপ্ট গুলাকে হোল্ড করতে পারলে ইনশাল্লাহ। ঠিক আছে, তোমাদের সবার জন্য দোয়া থাকলো। তাহলে আজকে এই অবধি। ওকে, দেখা হবে পরবর্তী অন্য কোনো সেশনে। সোফার টেক কেয়ার, তোমাদের জন্য দোয়া আছে। তোমরা আহ একদম শেষবারের মতো জ্বলে উঠতে হবে, তাই না? শেষবারের মতো জ্বলে উঠতে হবে। এই 1 মাস আমরা পড়ালেখা করে আমাদের জীবন চেঞ্জ করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ প্রিয়াম।